আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ পিং দ্য গেস্ট। আজকে আমাদের হচ্ছে এপিসোড 7, হুইচ ইজ লাকি ওয়ান। সো আজকে আমাদের লাকি গেস্ট হচ্ছে আব্দুর রহমান মাহির। হি ইজ ওয়ান অফ দ্য পপুলার সাইবার সিকিউরিটি রিসার্চার বা ইঞ্জিনিয়ার যদি বলি বাংলাদেশের। এবং মানে হি ইজ মানে ওয়ান অফ দ্য ফিউ রিসার্চার যারা যে হচ্ছে সিকিউরিটি টুলস বা রিসার্চ নিয়ে কাজ করে, মানে টেকনিক্যাল লেভেলে। আর বর্তমানে সে হচ্ছে সিনিয়র সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছে ট্রাস্টেরা লিমিটেডে। এবং উনি নিজে হচ্ছে ফাউন্ডার অফ সিস্টেম 00 সিকিউরিটি। সো এটা আজকে বেসিক্যালি আমরা ডিসকাশন করবো হচ্ছে তার জার্নি নিয়ে সাইবার সিকিউরিটিতে, বাংলাদেশে যে প্রফেশনালি যে কাজ করতেছে, বাংলাদেশের পার্সপেক্টিভটা সাইবার সিকিউরিটির ক্ষেত্রে কীরকম, অন গ্রাউন্ড বা প্র্যাকটিক্যাল লেভেলে কীভাবে কাজ করে, বা আসলে পুরো ফিল্ডে কী অবস্থা। অ্যান্ড দেন হচ্ছে সিস্টেম 00 সিকিউরিটি কীভাবে জার্নিটা শুরু হলো, অ্যান্ড দেন কী 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 ধরনের কাজ করা হয় সেখানে। এভাবেই আসলে আমরা একটা ক্যাজুয়াল ডিসকাশনে যাব। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে দেন ইউ ক্যান আস্ক ইন দ্য কমেন্ট সেকশন। চেষ্টা করবো যে আমরা আসলে অ্যান্সার করতে। সো ওয়েলকাম মাহির, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। সো মায়ের শুরুতেই আমরা আপনার তো একটা ইন্ট্রোডাকশন দিলাম। সো আপনার সম্পর্কে যদি আপনি একটু নিজে বলতেন, সাইবার সিকিউরিটি জার্নিটা আসলে কিভাবে শুরু হয়েছে, কবে, অ্যান্ড কোনো মানে স্পেসিফিক কোনো ফানি অথবা সিরিয়াস কোনো ঘটনা আছে কিনা। আমার মানে ডেডিকেটেডলি ওরকম সিরিয়াস কোনো ঘটনা নাই সাইবার সিকিউরিটি শুরুর ক্ষেত্রে। জেনারেলি আমার সাইবার সিকিউরিটি শুরুর মেইন পার্টটা হচ্ছে 2015-র শেষের দিকে আর কি। আমি হচ্ছে তা আমার এক বড় ভাই হচ্ছে যে প্রিভিয়াসলি ওই কম্পিউটার রিলেটেড সাবজেক্ট নিয়ে কাজ করতো। এখান থেকেই ওর হচ্ছে যে কম্পিউটার হাতে করি। এরপরে হচ্ছে মানে নিজের ক্লোজ কয়েকটা ভাই ব্রাদার ছিল এলাকার, তারা ওই যে ওই টাইম ফেসিং এ একটু নাড়াচাড়া করতো, তো থেকেই আর কি। আচ্ছা, সো সেটা কি স্কুল লাইফে না কলেজ লাইফে? ওইটা ছিল, ওটা যে মিড ছিল আমার তখন, মনে হয় এসএসসি শেষ। আমি তো ডিপ্লোমাতে ভর্তি হয়েছিলাম, ডিপ্লোমাতে ভর্তি আচ্ছা হওয়ার আগে আর কি, এখান দিয়ে। আচ্ছা। সো অনেকে হচ্ছে বিভিন্ন গ্রুপ থেকে শিখে। সো আপনার এরকম কোনো গ্রুপে মানে জয়েন করা ছিল কিনা, নাকি জাস্ট এমনি নিজে নিজে? ফানিয়েস্ট একটা স্টোরি আছে এই সাবজেক্টে, গ্রুপের সাবজেক্টের মধ্যে। সো আচ্ছা। ব্যাক দেন আফটার লার্নিং, তো এটা তো স্বাভাবিকভাবে জানা যে মানে বাঙালিরা হচ্ছে যে ব্যবহার করতো ইন্দোনেশিয়ানদের সেলার অটোমেটেড বট। তো এই টাইমটাতে আমি বাংলাদেশি কোনো সাইবার গ্রুপে ছিলাম না। আই ওয়াজ ইন্ডিয়ান সাইবার আর্মি আচ্ছা। ফাইটিং এগেইনস্ট বাংলাদেশ। ইনসাইডার থ্রেট। এটা থ্রেটের মতো অ্যাকচুয়ালি। ওইটা মানে মিসকনসেপশন ছিল যে আমরা যে ইয়াতে ছিলাম, সার্ভারটাতে ছিলাম, কথাবার্তা বলতাম, যার থেকে মোটামুটি হচ্ছে যে কয়েকটা জিনিস সম্বন্ধে জানা। ও ছিল হচ্ছে ইন্ডিয়ান। তো ওই স্পেসিফিক পার্টে ওর সাথে কনভারসেশন করে করে কথাবার্তা বলে বলে দেন গ্রুপে আর কি জয়েন করা। ওটা কি টেলিগ্রাম সার্ভার? ইয়া ছিল আইসিএস। আচ্ছা আচ্ছা। তো তারপরে এই সাইবার সিকিউরিটিতে প্রফেশনাল জার্নিটা কিভাবে শুরু হলো? এটা কি ভার্সিটি পাস করার পরে না তার আগেই অফার পাইছেন? আগে অফার পাইছি। আমি হচ্ছে আমার ফার্স্ট অফার ছিল হচ্ছে যে সাইবারি থেকে। সাইবারি তখন ফার্স্ট লঞ্চ করে মনে হয় মার্কেটে, কোর্সগুলি লঞ্চ করা শুরু করে সাইবার সিকিউরিটির উপরে। প্রবলেমটা ছিল, ২টা প্রবলেম ছিল। তারা যেটা করতেছে যে আমাকে ওয়াশিংটন ডিসিতে রিলোকেট করতে হবে। আর সেকেন্ড প্রবলেম যেটা ছিল যে আই নিড টু সাবমিট বাই ব্যাচেলর সার্টিফিকেশন, যেটা আমার ছিলই না তখন। এরপরে হচ্ছে আহ, একটা কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েট বলে এটাকে জানে, কন্টেন্ট ইঞ্জিনিয়ারিং সাইটে পেড পোস্ট রিলেটেড একটা সাইটের হচ্ছে অফার পাই। এখানে কিছু সময় টেকনিক্যাল রাইটিং নিয়ে কাজ করছি রিমোটলি। আর হচ্ছে এরপরে একটা বড় ভাইয়ের থ্রুতে হচ্ছে এই ট্রাস্টারাতে জয়েন করা, হুইচ ওয়াজ মাই ফার্স্ট ফিজিক্যাল জব। এটা এখনো গ্রেট। সো এখানে আসলে কতদিন চাকরি করতেছেন? আমার মোটামুটি 4 বছর, 4 বছর 2 মাস এরকম হয়ে যাবে। আচ্ছা, এটা অনেক লম্বা একটা সময়।
কম না আসলে। সো এই 4 বছরের আসলে যে জার্নিটা, এটা আমরা একটু গল্প শুনতে চাই যে আসলে শুরু কেমন হয়েছে, দেন কি ধরনের কাজ করা হয়। প্রথম হচ্ছে সংক্ষেপে, দেন আমরা বেসড অন সিনারিও আমরা চাই স্পেসিফিক কিছু জায়গাতে আরো বেটার জানতে চাইবো আর কি। তো মানে ওদের ট্রাস্টেরা মূলত হচ্ছে যে একটা সাইবার সিকিউরিটি ফোকাস কোম্পানি। তারা অফেন্সিভ ডিফেন্সিভ দুইটাতেই কাজ করে। আমার প্রিভিয়াসলি আমার এক্সপিরিয়েন্স ছিল আমি শুধু অফেন্সিভ রিলেটেড পার্টটাতে কাজ করতাম। আমি এখন অফেন্সিভ রিলেটেডই কাজ করি, ডিফেন্সিভে যাই নাই। বাট আমার কাজটা লিমিটেড টু ফিউ থিংস, যেটা হচ্ছে ট্রাস্টেরাতে গিয়ে স্কোপটা একটু এক্সটেন্ড হয়ে গেছে। কারণ প্রথম দিকে যখন আমি ফ্র্যাঙ্কলি বলে যে প্রথম দিকে যখন আমি অ্যাপ্লিকেশন কাজ করতাম, আমার অ্যাপ্লিকেশন সরি স্কোপটা লিমিটেড ছিল হচ্ছে যে ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, সামটাইম এপিআই। এপিআইটা খুবই কম পাওয়া হইতো, কজ ওই টাইমে এপিআই সম্বন্ধে অত আইডিয়া ছিল না। আর হচ্ছে আর তো কিছু না, ওরকম কিছু না। লোকালি যদি কোনো ল্যাব সেট করা হয়, ল্যাব দিয়ে একটু প্র্যাকটিস করে এই আর কি। ট্রাস্টারেতে যাওয়ার পরে মানে বিজনেস রিলেটেড অনেক কিছু, তারপরে 4 বছরের মধ্যে তারপর হচ্ছে যে হাউ টু এঙ্গেজ উইথ দ্য ম্যানেজমেন্ট, ক্লায়েন্টের ম্যানেজমেন্টের সাথে কিভাবে এঙ্গেজ হয়ে স্কোপগুলো ডিফাইন করতে হবে। আর এর বাইরেও কয়েকটা স্পেসিফিক জিনিস লার্নিং হয়েছে যেটার জন্য ইয়ে করার মতো। যেমন হচ্ছে যে অ্যাক্টিভ ডিরেক্টরি, খুব মোটামুটি ভালো ভালো অর্গানাইজেশন গুলার হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি পেনিট্রেশন টেস্টিং এর সুযোগ দিছে। এর বাইরেও হচ্ছে যে আদার দেন যেমন ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড টেস্ট, ফায়ারওয়ালের সেগমেন্টেশন টেস্ট, ডিফারেন্ট টাইপের টেস্টিং গুলো আর কি ওইখান থেকে হ্যান্ডস অন চলে আসে আর কি। আচ্ছা, আচ্ছা, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, যেমন আপনি আসলে অনেকদিন ধরে কাজ করছেন, দ্যাটস ওয়াই, এবং মাল্টিপল অর্গানাইজেশনে কাজ করছেন, কারণ 4 বছর কাজ করলে বাংলাদেশে আসলে কয়েকটা সাইবার সিকিউরিটি কোম্পানি আছে, খুব বেশি নাই, এর মধ্যে ট্রাস্টেরা মানে মোটামুটি নাম করা আর কি। সো আই আই থিঙ্ক যে তাদের অনেক ক্লায়েন্টস আছে। সো এই ওভারঅল যে সাইবার সিকিউরিটি যে ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশে, তারা আসলে কি নিয়ে কাজ করে, মানে আপনাদের ক্লায়েন্টসগুলো আসলে কি ধরনের সাইবার সিকিউরিটি, তারা কি ধরনের সলিউশন ইউজ করে বা কিভাবে মেনটেন করে, বা তাদের আদৌ আমরা যে সাইবার সিকিউরিটি মিন করি ওয়ার্ল্ড ক্লাস, যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি, তো সেই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থাটা কি আসলে, বা একটু যদি ইনসাইট দিতেন। মানে ওই প্রেক্ষাপটে আমি যদি বলি না, আমাদের বাংলাদেশে যে প্রবণতাটা আছে সেটা হচ্ছে আমরা অলওয়েজ কমপ্লায়েন্স মিটের পার্টটাতে সবচাইতে বেশি ফোকাস। ডেডিকেটেডলি আমাদের যদি মানে যতক্ষণ পর্যন্ত কোনো অর্গানাইজেশন অথবা কোনো অথরিটি থেকে হচ্ছে যে একটা পুশ না আসে যে আমার ব্যাংকের ক্ষেত্রে প্রতি বছর হচ্ছে যে এই স্পেসিফিক টেস্টটা করতে হবে, এই সলিউশনটা বসাতে হবে। সো মানে ফ্র্যাঙ্কলি বলতে গেলে কোনো অর্গানাইজেশনে উইথাউট ইনফোর্সমেন্ট কোনো অ্যাকশন নিতে চায় না। এটা একটু বোল্ড স্টেটমেন্ট, বাট ইটস ট্রু যে মানে কেউ ইনফোর্সমেন্ট ছাড়া কেউ অ্যাকশন নিতে চায় না। দে আর কনসার্নড অ্যাবাউট দ্য ডাটা ব্রিচ অ্যান্ড এভরিথিং। খুব আমার দেখা খুব কম অর্গানাইজেশন আছে যারা হচ্ছে অ্যাকচুয়ালি কনসার্ন প্রত্যেকটা পার্ট নিয়ে। আমার দেখা এমন অর্গানাইজেশন আছে যাদের ব্রিচ হইছে, মানে দেখা যায় যে সকালবেলা ব্রিচ হইছে, দে আর নর্মাল 7-8 উইক তারা নর্মালি চলতেছে, তাদের কোনো খোঁজ খবরই নাই। তখন কেউ রিপোর্ট করছে, তাকে উল্টা থ্রেট দেওয়া হয়েছে যে সে নাকি এই কাজটা করছে, তাকে মামলা দেবে। আর মোস্টলি আমাদের দেশে সলিউশন গুলা চলে বেশি ডিফেন্সিভ। অফেন্সিভ রিলেটেড সলিউশন আছে কয়েকটা, বাট দে আর লিমিটেড। আমাদের দেশটা হচ্ছে ডিটেকশনের উপরে মোস্টলি ফোকাস দেয় বেশি, যেমন সিম, সোর, তারপরে হচ্ছে ইডিআর, প্যাম, এসব এসবে ফোকাস দেয়। মোস্টলি ব্যাংক গুলো এখন প্যামের দিকে ফোকাস দেওয়া শুরু করতে, প্রিভিলেজ অ্যাক্সেসমেন্ট হচ্ছে সিমের দিকেও ফোকাস দেয়। ব্যাংকের মধ্যে সিম টিম, সিম প্যাম কয়েকটা স্পেসিফিক জিনিস সবসময় ডিপ্লয়েড থাকে। তাও আবার কয়েকটা ব্যাংক নিজে থেকে করে, আমি কোনো ব্যাংকের নাম উল্লেখ করব না। আবার কয়েকটা স্পেসিফিক ব্যাংক আছে গভর্নমেন্ট ইনফোর্সমেন্ট, মানে বাংলাদেশ ব্যাংকের ইনফোর্সমেন্ট আছে দেখে ওই জিনিসটা করতেছে, এর বাইরে ওটা মেনটেন প্রপারলি ম্যানেজও ওরা করে না। জাস্ট নামে নামে কমপ্লেক্স মেনটেন করার জন্য আর কি। কমপ্লায়েন্স মেনটেনের জন্য জাস্ট ইয়ে হয়ে দিছে। আর হচ্ছে ব্যাংক বাদেও হচ্ছে যে আমাদের মোস্ট ট্রাস্টেড মোস্ট ক্লায়েন্ট গুলো হচ্ছে ব্যাংকস। ব্যাংকস বাদেও আমরা মোস্টলি হচ্ছে যে গভর্নমেন্টাল প্রজেক্টেও কাজ করি। গভর্নমেন্টাল প্রজেক্ট ব্যতীত আমরা আরো কয়েকটা পার্টে কাজ করি, প্রাইভেট সফটওয়্যার কয়েকটা কোম্পানি। তো আমি রিসেন্ট রেশিওতে দেখলাম, আমার প্রথম জয়েন করার পর থেকে এখন পর্যন্ত এই রিসেন্ট টাইমগুলোতে সফটওয়্যার কোম্পানিগুলো মোস্টলি দেখা গেল যে সিকিউরিটির দিকে অনেক ভালোটাই ফোকাস দিচ্ছে। তারা নিজেরা অ্যাডাপ্ট করার ট্রাই করতেছে। আবার হচ্ছে যে অনেকগুলা সফটওয়্যার কোম্পানি, আমার রিসেন্টলি চেনা জানা অনেকগুলো সফটওয়্যার কোম্পানি যেটা করলো, তারা অ্যাডাপ্ট করা শুরু করছে এই মানে অ্যাসেসমেন্টের পার্টটা।
যদি কোনো ইস্যু পাওয়া যায় তাদেরকে যদি ফোন দিয়ে বলা হয় যে এটা ফিক্স করতে হবে, দে ওয়েলকাম ইউ ইনস্টেড অফ লাইক থ্রেটিং। কয়েকটা ব্যাংক ওই অ্যাপ্রোচে আগাচ্ছে, বাট প্রবলেমটা কি হচ্ছে যে আহ, এই রুলস এর হায়ারার্কির কারণে জুনিয়র লেভেলের মানুষজন অথবা একটা অফিসার সিনিয়র লেভেলের মানুষজন যদি জিনিসটাকে পুশ করে আগাইতে চায় যে এই জিনিসটা আমাদের দরকার, আটকে যায় একটা ম্যানেজমেন্টের একটা লেভেল পর্যন্ত। রাইট। না পাওয়া পর্যন্ত কেউ আসলে অ্যাকশন নেয় না কোনো কিছুতে। আচ্ছা, সো আপনার এই যে প্রফেশনাল জার্নি, এখানে অফেন্সিভ সিকিউরিটির আসলে কি ধরনের কাজ করা হয় বাংলাদেশে? আমার অফেন্সিভ সিকিউরিটিতে আমরা মোস্টলি হচ্ছে যে ভিলনাবিলিটি অ্যাসেসমেন্ট এন্ড পেনিট্রেশন টেস্টিংটা করি। রেড টিমের প্র্যাকটিস আমাদের বাংলাদেশে নাই, ওইটা বোঝে না। আর এটা হচ্ছে আমরা স্কোপ ডিফাইন করি মোস্টলি, আমাদের ইন্ডিপেন্ডেন্ট কোনো বা অ্যাসেসমেন্ট হয় না, আমাদের টোটাল স্কোপ ডিফাইন থাকে ডেডিকেটেডলি। আমি মোস্টলি কাজ করি হচ্ছে যে নেটওয়ার্ক সেগমেন্টটাতে আর হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি সেগমেন্টে। মাঝে মধ্যে অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, এসব এসব হাত দেওয়া লাগে মাঝে মধ্যে। এর বাইরে রিসেন্টলি অনেকগুলো হচ্ছে যে আমরা আমাদের কোম্পানিতে রিসেন্টলি একটা জিনিস নিয়ে কথা চলতেছিল, সেটা হচ্ছে আহ, বাংলাদেশে কয়েকটা কোম্পানি আছে যারা হচ্ছে ফার্মার রিলেটেড, মানে ইম্পোর্ট এক্সপোর্ট, ফার্মার রিলেটেড ছোট ছোট চিপসেট ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে কাজ করে। প্রবাবলি হুম। ওটাও কাজ করা হবে ইন ফিউচার, বাট এখন ওইটা ধরা হয় নাই। আচ্ছা, আচ্ছা। এডির কথা বললেন, সো বাংলাদেশে তো মোস্টলি অনেক অর্গানাইজেশন গুলোতে আসলে এডি দ্বারাই ডোমেন কন্ট্রোল করে ইন্টারনাল অর্গানাইজেশনটা। সো আপনার দেখা মতে আসলে সিনারিওটা কি, মানে তারা কি আদৌ ভালনারেবল স্টেটে আছে নাকি মোটামুটি সিকিউরিটি মেনটেন করে? মেইনলি প্রবলেমটা যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে এডিটা বসানো হয় একটা স্পেসিফিক রিজনে, যে আমি হচ্ছে আমার এমপ্লয়ীদের মনিটর করব বা হুম, হুম। কোনো স্পেসিফিক পলিসি ইনফোর্স করব। বাট দিন শেষে যেটা হয় যে মেনটেন্যান্সের কয়েকটা পার্টে গ্যাপ অবভিয়াসলি থাকে। সিকিউরলি মেনটেন করা হয় না ওরকম ভাবে, সব জায়গায় না বলবো, কয়েকটা অর্গানাইজেশন অনেক সিকিউরলি মেনটেন করে, বাট তবুও কিছু কমন মিসকনফিগারেশন থেকে যায়। আবার কয়েকটা অর্গানাইজেশন হচ্ছে একদমই মেনটেন করে না। ওরা জাস্ট হচ্ছে যে মানে সিকিউরিটির প্রেসপেক্টিভটাতে এডিটাকে জাস্ট একটা ম্যানেজমেন্ট স্টুডিও টাইপের ধরে রাখে। আর ওদের যে ইডিআর থাকে মানে এন্ড পয়েন্ট ডিটেকশন আর রেসপন্স, ওইটাকে ভাবে যে ওইটা প্রোটেক্ট করবে, যেটা অ্যাকচুয়ালি হয় না। তো মোস্টলি আমি বলবো যে মিড লেভেলের কনফিগারেশন ওরা মেনটেন করে, নট একদম হাইলি সিকিউরড আবার হাইলি নন সিকিউর রিলেটেডও না। প্রবলেমটা হচ্ছে মেনটেনেন্সের, ওল্ড অ্যাকাউন্ট রিমুভ করে না, তারপরে হচ্ছে মনে করেন একটা কমন পাসওয়ার্ড প্যাটার্ন ব্যবহার করা, তারপর হচ্ছে কমন মিসকনফিগারেশন। যেমন অনেক পুরানো অর্গানাইজেশন আছে যারা আগে থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ব্যবহার করে, তো অ্যাক্টিভ ডিরেক্টরি তো এখন এনটিএলএম ভি2 থেকে হচ্ছে যে কার্বরসে মুভ করছে। দেখা গেল যে কার্বরস প্রোফাইলে কনফিগার করতে পারে না, যার কারণে মোটামুটি 8 থেকে 9টা অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপের অ্যাকাউন্ট সার্ভার হোস্টিং করা যায়, এরকম থাকে। আচ্ছা, আচ্ছা। আবার অনেক সময় তো যে অ্যাডমিনিস্ট্রেটর যে পাসওয়ার্ড এটা বাইপাস করা যায়, সো এই ধরনের সিনারি আপনি পাইছেন কিনা? মোটামুটি অনেক পাওয়া হয়। তো আমাদের ক্ষেত্রে যেটা খুবই হয়েছে, আগে। সেন্স একটা কথা বলি যে 2022-23-এর দিকে একটা অর্গানাইজেশনে কাজ করাকালীন সো আমরা যখন পেনটেস্ট করতেছিলাম, পেনটেস্ট করার টাইমে আমরা এসএমবি ক্রল করছি, এসএমবি ক্রল করে এসএমবি থেকে কয়েকটা ডাটা পুল করছি। তো ওইখানের মধ্যে একটা স্পেসিফিক ফোল্ডার ছিল, নাম লেখা ছিল ফর অ্যাডমিন অনলি। ওটার মধ্যে একটা স্ক্রিপ্ট ছিল, পাসওয়ার্ড চেঞ্জ ডট পিএস1। ওটার মধ্যে প্লেন টেক্সট এডিট পাসওয়ার্ড ছিল। আবার আরেকটা সিনারিও যে গত পর্বে জুলফিকারের সাথে আমরা মিট করছিলাম। সো সে যেটা শেয়ার করলো, তার তো বিটলস কোম্পানি, সেখানে রেড টিমিং এর একটা পার্ট আছে। তো তারা যেটা দেখছে যে পাসওয়ার্ড গুলা যে ডেস্কের মধ্যে রাখা দেয়, ঠিক আছে, ইভেন ওয়াইফাই পাসওয়ার্ড গুলা ওয়ালের মধ্যে ঝুলে রাখে। কেন টাঙানো থাকে কিউআর কোড সহ ভাই, এটা জি, জি। tactics বাংলাদেশি। তো আই হোপ যে আস্তে আস্তে বাংলাদেশের সিনারিও আস্তে আস্তে চেঞ্জ হবে। আচ্ছা, অনেক অ্যানাদার থিং হচ্ছে, জি, এছাড়া এই এডি বাদে আরো আপনি পেন টেস্টিং করছেন হচ্ছে ইয়াতে কি বলে ওয়েব অ্যাপ্লিকেশন এন্ড মোবাইল অ্যাপ্লিকেশন ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থাটা কি, মানে বাংলাদেশের কি যারা ডেভেলপমেন্ট করছে, মানে বাংলাদেশি ডেভেলপাররা ডেভেলপ করা অ্যাপ্লিকেশন গুলা ভালনারেবল বেশি নাকি বাইরের দেশের, বা সিনারিওটা কি আসলে? সিনারিওটা হচ্ছে ভাই এরকম, আমি ডিরেক্টলি বলবো না যে বাংলাদেশে ডেভেলপ করা অ্যাপ্লিকেশন গুলা খুবই ভেনারেবল, কজ
আমি যেটা দেখছি অনেক কোম্পানি আছে যারা হচ্ছে যে বিভিন্ন অর্গানাইজেশন অ্যাপ্লিকেশন সাপ্লাই দেয়, আর তাদের মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন হচ্ছে আউটসোর্স করা। হুম। এটা ওরা নিজেদের জাস্ট ব্র্যান্ডিং চেঞ্জ করে ওইটা ইনসোর্স করে। তো ওই ওই পয়েন্টটাতে হচ্ছে সবচাইতে বেশি ভেলনাবিলিটি পাওয়া যায়। আর বাংলাদেশি ডেভেলপড কয়েকটা স্পেসিফিক ফার্ম আছে যারা হচ্ছে মোটামুটি অনেক ভালো প্র্যাকটিসের সাথে অ্যাপ্লিকেশন ডেভেলপ করে, আর মানে অনেক বেটার প্র্যাকটিসের মধ্যে। আর কয়েকটা ফার্ম আছে যারা হচ্ছে ডেডিকেটেডলি একদমই খেয়াল করে না, তাদের কাছে সিকিউরিটি ইস্যু কোনো ইস্যুই না আর কি, মানে হ্যাঁ। somehow রিজলভ হয়ে যাবে ইন এ সেন্স। আর দেশের বাইরে আমরা অনেকগুলো হচ্ছে যে দেশের বাইরের অ্যাপ্লিকেশন অ্যাসেস করছি। তো ওই পয়েন্টে দেখা যায় দেশের বাইরে একটা জিনিসের প্রবণতা আছে, তাদের অ্যাপ্লিকেশনটা ইনসিকিউর হইলে ওরা একটা মেকানিজম ব্যবহার করে যেটা হচ্ছে ভার্চুয়াল প্যাচিং। আমার ভেলনাবিলিটিটা আছে বাট আপনি এক্সপ্লয়েট করতে পারবেন না। এসেন্স ওরা ওই ডিজাইনে অ্যাপ্লিকেশনটা ডিজাইন করে। হুম, 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 বুঝতে পারছি। আচ্ছা, বাংলাদেশের সিনারিও আমার একটা রিয়েল লাইফ কেস বলি। আমি আসলে যখন টেস্ট করতাম এটা 2021-22-এর দিকে, যখন অর্গানাইজেশনে ছিলাম, তো তখন এগুলা কিন্তু মানে বাংলাদেশের যে যে টপ টপ আপনার সফটওয়্যার ভেন্ডর গুলো আছে, তো তারাই হচ্ছে অ্যাপ্লিকেশন ডেভেলপ করে দিত। সো মানে তারা এমনভাবে ডেভেলপ করতো, ধরেন একটা এপিআই তে কল দিলে এপিআই এর মানে A to Z ইনফরমেশন সব পাস করে দিত, অথচ লাগতো একটা ভ্যালু। তো এটা হচ্ছে মানে মেন সিনারি। অথচ তারা কোন কোন জায়গার বিভিন্ন মানে টপ ক্লাস টপ ভার্সিটির তাদের স্যালারি হাই, মানে বিশাল একটা ব্যাপার। অথচ এই সিনারিটা ছিল। এখন এই কয়েকদিনে এই 3-4 বছরে চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না আসলে। রিসেন্টলি যেহেতু আমার এই ধরনের কাজ করা হইতেছে না, কিন্তু হয় তো না। এটা আসলে রিয়েল কেস সিনারিও আমিও ফেস করতাম আর কি আগে। তো রিসেন্ট আচ্ছা। হচ্ছে যে জি। এই রিসেন্ট টাইমের মধ্যে একটা অ্যাপ্লিকেশন আমরা টেস্ট করছি। রিসেন্ট টাইম বলতে গেলে কি যে বিগত 2-3 মাসের মধ্যে। ইন এসেন্স অ্যাপ্লিকেশনটা সবকিছুর জন্য এপিআই কল টল সবকিছু করে অনেক সুন্দর সিকিউরলি ডিজাইন। তো আমি ভাবলাম যে অ্যাপ্লিকেশন আর কি পাওয়া যাবে, তো পরবর্তীতে আমি হচ্ছে যে বায়োটা চেঞ্জ করলাম, দেখলাম একটা এপিআই কল গেছে। এপিআই কলের মধ্যে তো অ্যাক্সেস, সরি, অথেন্টিকেশন হেডারটা আছে। হুম। অথেন্টিকেশন হেডারের মধ্যে লেখা আনডিফাইন্ড, অথেন্টিকেশন কিটাই নাই। হ্যাঁ, এটা একদমই ট্রু। মানে বাংলাদেশের অ্যাপ্লিকেশন এরা ভাবে কি মানে এপিআই তো ব্যাকএন্ডে কল করতেছে, তো এটা তো আসলে কেউ দেখতেছে না। তো ব্যাকএন্ডে আমার ফ্রন্ট এন্ডে ডেটা পাইলে এসে যে সবটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে। সো আর অন্যদিকে আসলে অত খেয়াল দেওয়ার কোনো দরকার নেই। সো এটা হচ্ছে সিনারিও, এবং বেশিরভাগ ডেভেলপার তো আসলে সিকিউরিটি নিয়ে কনসার্ন না। আসলে কি সিকিউরিটি আমরা এই সাইবার সিকিউরিটি ফিল্ডে আলাপ আলোচনা করলে যে জিনিসটা আছে যে ডেভেলপারের মিস্টেকগুলো এবং মিসকনফিগারেশনগুলো, এগুলো হচ্ছে একদমই কমন আর কি। এরপরে এক্সপ্লয়েট লেভেলে যাইতে হলে সেগুলো হচ্ছে আরও টেকনিক্যাল লেভেলের ডিপ রিসার্চ অথবা স্টাডি। বাট আমরা মোস্টলি বাংলাদেশের সিনারিওটা এটাই পাই যে ডেভেলপার মিস্টেক্স, তাই না, যে তারা আসলে সিকিউরিটি নিয়ে কনসার্ন না। আহ, আচ্ছা, তারপরে আসি যে বাংলাদেশের যে অর্গানাইজেশনগুলো, তারা আপনি অলরেডি বলছেন যে পেন টেস্টিং বা অফেন্সিভ সিকিউরিটিতে মানে লিমিটেড কিছু টুলস বা ধরেন সলিউশন ইউজ করে। সো মানে কুড ইউ শেয়ার যে কি কি টাইপের সলিউশন, একদম স্পেসিফিক নাম বলার দরকার নেই, আসলে কি টাইপের সলিউশন তারা ইউজ করে, প্লাস হচ্ছে এটা আসলে বেনিফিটটা তারা আসলে কি পায়। অনেকে আসলে ইউজ না করার কারণে হচ্ছে কোনো বেনিফিট নাই এবং জিনিসটা বোঝে না। তো আমি সেক্ষেত্রে হচ্ছে আপনার ইয়াটা একটু যদি বলেন। এগ্রিগেশন করে দেই। বাংলাদেশে মোস্টলি হচ্ছে অর্গানাইজেশন গুলো অ্যাপ্রোচ করা হচ্ছে vulnerability assessment ভিএ টুল। ভিএ টুলের আবার দুইটা ক্যাটাগরাইজেশন আছে এর মধ্যে, একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ভিএ, আর একটা হচ্ছে সার্ভার বা নেটওয়ার্ক। আর হুম, সেকেন্ডটা হচ্ছে পেন্ট্রেশন টেস্টিং টুল। যেটা হচ্ছে যে অনেক অর্গানাইজেশন ডেডিকেটেডলি পেন্ট্রেশন টেস্টিং টুল কেনে বাট vulnerability assessment কেনে না। এটা তাদের মানে স্কোপ বা স্ক্যানিং পোর্শনটা খুবই লিমিটেড করে দেয়, ফাইন্ডিংস কিছু পাওয়া যায় না। আর অনেকগুলো অর্গানাইজেশন ভি আর পিটি দুইটাই কেনে, বাট প্রবলেমটা হচ্ছে কি যে ইভেনচুয়ালি অনেকে হচ্ছে যেটা বলে যে আমি আমার নেটওয়ার্কের একটা সেগমেন্টে ভিএ টুল বসাবো, মাঝখানে ফায়ারওয়াল আছে, আর পরে ওই অ্যাপ্লিকেশনটা আছে, আমি ওই মাঝখানে ফায়ারওয়ালটা অন রেখে টেস্ট করে দেখতে চাই কি ফাইন্ডিংস আছে, তাহলে বুঝবো আমি আমার নেটওয়ার্কটা সিকিউর কিনা। ওরা এই কমন মিসকনসেপশনে আছে যে এ টুল বা পিটি টুল নিজে থেকেই ফায়ারওয়াল বাইপাস করতে পারবে, বা ডিফল্ট হুম, হুম, কনফিগারেশনে মোটামুটি অনেক ভালো ফাইন্ডিংস দেবে। তো তাদের অনেক অর্গানাইজেশন মেইন কনসেপ্ট হচ্ছে যে তারা ট্রেনিং নেয় যে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে প্রপারলি কনফিগার করতে হয়। তো অনেক অনেক অর্গানাইজেশন যেটা করে যে কিনে ফেলায় রাখে, প্রত্যেকদিন স্ক্যান দেওয়ার ইয়ে আসে, শিডিউল আছে, বা স্ক্যান দেওয়ার যে কোনো একটা স্কোপ আসলে স্ক্যান করে ডিফল্ট যে রিপোর্টটা আছে রিপোর্টটা ডেভেলপারকে পাঠায় দেয়, নাও ফিক্স করো।
এইভাবেই চলে আমাদের দেশে, মানে এর বাইরে এবং এবং রিপোর্টটাও তো আসলে বিশাল একটা রিপোর্ট। হ্যাঁ ভাই, যত যত বড় রিপোর্টে তত ভালো। একটা রিপোর্ট জেনারেট করলে 4-5 টাইপের মোটামুটি দেখা যায় যে 224 থেকে 225 পেজের হয়ে যায়। এবং এটা আলটিমেটলি আসলে ডেভেলপার যারা ওরা জিনিসটা দেখে আমাকে মাথাটা নষ্ট হয়ে যায়, আলটিমেটলি আসলে কোনো কাজ হয় না এখানে। এখন ম্যানুয়াল। হ্যাঁ। বর্তমানে একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, আমি হচ্ছে 2025-এর মধ্যে যে কটা, 2025-এর মাঝখান থেকে মানে এপ্রিলের পর থেকে যে কটা অর্গানাইজেশনে গেছি, ওরা প্রত্যেকটা না মানে যাদের ইন্টারনাল ডেভেলপমেন্ট টিম আছে, ওরা প্রত্যেকটা হচ্ছে সিআইসিডি পাইপলাইনের উপরে ফোকাস দিচ্ছে মোস্টলি। ওটার মধ্যে সিকিউরিটি ইন্টিগ্রেশনটাতে ফোকাস দিচ্ছে। আমরা রিসেন্টলিও কয়েকটা মোটামুটি ভালো ভালো ব্যাংক যারা আমাদের ক্লায়েন্ট, আর হচ্ছে কয়েকটা জায়গায় দেখলাম ওয়েল অর্গানাইজড একটা সিকিউরিটি স্ট্রাকচার চেষ্টা করতেছে। এটা ইনফোর্স না করা ব্যতীত চেষ্টা করতে দেখাটাও ভাই একটা ভাগ্যর বিষয় আর কি। হুম হুম। যে বাংলাদেশ চেঞ্জ হইতেছে এবং এই টেকনোলজিক্যাল একটু অ্যাডভান্সমেন্ট আসতেছে আর কি, যেটা ইন জেনারেল যে আর্কিটেকচার এগুলোতে ছিল। আমাদের দেশ ভাই অ্যাডভান্সমেন্ট হলেও কি আপনি হচ্ছে এয়ারপোর্ট দিয়ে রাউটার পাস করাইতে পারবেন? না, পারবো বলতে ওটা অনেক সিস্টেম আছে, মানে ওখানে বাইপাসের মেথড আছে। মানে না পারার কোনো ইয়া নাই, কিন্তু নর্মালি আসলে ইন জেনারেল পিপল আসলে এটা পারে না আর কি। এবং হুদা হ্যাকিং জিনিসের রেস্ট্রিকশন দেওয়া, মানে যে জিনিস বুঝবো না কোনো একটা সার্কিট যদি থাকে তার মানে এটা কোনো একটা হ্যাকিং ডিভাইস। আচ্ছা, যাই হোক, দেশের কথা তো আসলে আমরা তো দেশেরই লোক। আচ্ছা, তারপরে হচ্ছে ও এই এই ইয়ার অফেন্সিভ সিকিউরিটিতে আসি। সো এই যে বেনিফিটস গুলা একটু জানতে চাই, যে তারা আসলে কি ধরনের বেনিফিট গুলো পাইতেছে এই ধরনের টুল গুলো ইউজ করে। মোস্টলি এইসব মানে টোটালি প্রপার ফ্লোতে যারা ইউজ করে তারা অনেক মোটামুটি ভালো বেনিফিটস পায়। যেমন হচ্ছে যে কয়েকটা কমন টাইপের মিসকনফিগারেশন না করে ফেলতে পারে। ইনডেপথ টাইপের এক্সপ্লয়টেশন তো মনে করেন ফ্ল্যাট নেটওয়ার্কে পসিবল, বাট আমাদের মোস্ট ক্লায়েন্ট গুলো হচ্ছে ফ্ল্যাট নেটওয়ার্কে থাকে না, ওরা সেগ্রিগেটেড নেটওয়ার্কে থাকে, সিডিআর একটা আর্কিটেকচারে। তো ওই স্পেসিফিক পার্টে গিয়ে ইন জেনারেল লেভেলের ফাইন্ডিংস মোটামুটি ভালোভাবেই পাচ্ছে। ওগুলা প্রপারলি টাইম টু টাইম মিটিগেট করতেছে। আমি যেটা বললাম আর কি, যে বর্তমান ওরা এই জায়গাতে ফোকাস দিচ্ছে একটা হায়ারার্কি ক্রিয়েট করে, একটা ছোট ছোট টিম সেগ্রিগেট করে নিজেরা মেনটেন করতেছে। বেনিফিটস বলতে গেলে কি যে অটোমেটেড টুলস বলতে গেলে কি একটা মেশিন কতখানি ভালো ফাইন্ডিংস আপনাকে দিতে পারে, এটা হচ্ছে মেন কথা। অ্যালগোরিদমটা যেভাবে স্ট্যাটিকলি সেট করা, সেই স্ট্যাটিকলি রেজাল্ট দেবে, ডাইনামিক কোনো স্ক্যানিং করতে পারবে না। ইন এ সেন্স কিছু না কিছু ফিক্স হচ্ছে। হ্যাঁ, যেটা আসলে মানুষ দিয়ে করাটা টাফ ধরেন, বা হুদাই সময় নষ্ট হচ্ছে, সেটা আসলে মেশিন দেওয়া পসিবল আর কি। আচ্ছা, আপনারা মোস্টলি কি ম্যানুয়াল টেস্টিং গুলো করতেন নাকি অটোমেটেড এন্ড ম্যানুয়াল দুইটাতেই ফোকাস দিতেন? আমরা আমরা হাইব্রিড মানে ম্যানুয়াল দুইটাতেই যাই। সো আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আহ, তখন আমাদের স্কোপটা অনেক বিশাল বড় হয়। এজ এক্সাম্পল আমি বলি যে আমরা যখন ধরেন আমাদের স্কোপের মধ্যে ফায়ারওয়াল কনফিগারেশন রিভিউ থাকে, অনেক সময় হচ্ছে যে ইন গেটওয়ে মানে রাউটারের সুইচের গেটওয়ের কনফিগারেশন রিভিউ থাকে, ম্যানেজ সুইচের। তো ওই পার্টগুলোতে আমরা একটু টুলের সহায়তা নেই, আমাদের ইন্টারনাল টিম দিয়ে অ্যানালাইসিস করে আমরা দুইটা পার্টে একটু ভ্যালিডেট করি যে আমার টুল আউটপুটটা কি দিছে। এরপরে আমাদের টিমের একটা মেম্বার বসে মানে নেটওয়ার্ক ডিভাইস রিভিউর মেম্বার বসে রিভিউ করে যে টুলের আউটপুটটা প্রপারলি ম্যাচ হচ্ছে কিনা। আর এর পাশাপাশি সে ওইটাকেও রিভিউ করে যে ওইটার মধ্যে ওর চোখে কোনো ইস্যু চোখে পড়তেছে কিনা আর কি। আর পেনিট্রেশন টেস্টিং ফেজটার মধ্যে বা ভেলনারেবিলিটি অ্যাসেসমেন্ট ফেজটার মধ্যে আমরা যেটা করি, আমরা মোস্টলি হচ্ছে যে অটোমেটেডে যাই, বাট ভ্যালিডেশনের পার্টটা আমরা হচ্ছে যে ইয়া করতে হয়, ম্যানুয়ালি করতে হয়। আর তখন টুলসের ভরসা করতে পারি না আর কি। সিনারিওটা কি? হ্যাঁ, আমি হচ্ছে মনে হয় একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, অথবা আমি আপনার কথা না না, কানেকশন ঠিক ছিল, একটু ভিডিওটা চলে গেছিল। আচ্ছা, একটু কোশ্চেনটা রিপিট করলে বেটার হতো। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে ওই যে আমি আসলে আমার আগের এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখছিলাম, যে বাংলাদেশে এই পিপিটির যে কালচারটা, এটা আসলে মোস্টলি সবাই নেটওয়ার্ক অ্যাসেট গুলোতে আসলে ফোকাস দিত বেশি। সো ওয়েব অ্যাসেট গুলোতে ফোকাস কম দিত। সো এখনকার সিনারিওটা আসলে কি? এখন ভাই ওয়েব নেটওয়ার্ক ডিভাইস দুইটাতেই সার্ভার এসবে ফোকাস দেওয়া হচ্ছে আর কি, স্কোপ ধরে ধরে।
আচ্ছা আচ্ছা, এখন এখন তো আবার এই যে এপিআই ও নতুন করে ধরেন কনসার্নে আসছে, তো হুম। এপিআই তো মনে ফোকাস দিয়েছে, তো অনেক আসলে চেঞ্জ হয়েছে যা বুঝলাম। আচ্ছা, সো রেড টিমিং এর তো বললেন যে খুব কম কাজ করা হয়েছে, সো রেড টিমিং এর যদি কিছু সিনারিও বলেন এক্সপিরিয়েন্স, যে দু একটা যদি করা হয় সেগুলো আসলে কি টাইপের ছিল বা কি রেড টিমিং ফাইন্ডিংস গুলো হয়ে গেছে পাইছিলেন? কি যে মেইনলি বাংলাদেশে অ্যাক্টিভ রেড টিমিং এর কোনো প্রকার প্রজেক্ট আমরা পাই নাই। আমাদের ছিল এটা প্যাসিভ টাইপের ছিল। সেক্ষেত্রে তাদের কনসার্নটা ছিল এরকম যে তারা আমাদেরকে কয়েকটা স্কোপ দিছিল। এর মধ্যে হচ্ছে যে ডোর অ্যাক্সেস পয়েন্ট ছিল। তারপরে হচ্ছে যে ওই কি বলো এটাকে, ওই অ্যাটেন্ডেন্স সিস্টেম ছিল। তারপরে ওদের ইন্টারনাল ইডিআর ছিল। ভালো ক্রাউড স্ট্রাইক ছিল। এর অনেক। আমাদের মেইন টার্গেট পয়েন্টটা ছিল যে আমাদের হচ্ছে ডিভাইসগুলোকে কম্প্রোমাইজ করে সামহাও একটা ক্রিটিক্যাল ডাটার অ্যাক্সেস নিতে হবে। তো লাইক এটা ক্লায়েন্টকে আমরা বুঝাইছিলাম, পরে প্রজেক্টটা পাইছি। ক্লায়েন্ট কিন্তু নিজে থেকে ইনফোর্স করে বলে না যে ভাই এটা নেন। হুম। এই পার্টটাতে যেটা করা হয়েছিল যে আমরা যেটা পাই মোস্টলি একটা চাইনিজ ফার্মার বেস ডোর অ্যাক্সেস কন্ট্রোল ছিল। তো ওদের একটা ইস্যু আছে। আহ, ওরা যখন ওরা ওরা কিন্তু যে দুই দুই ভাবে করে, ফিঙ্গারপ্রিন্টও করা যায় আবার ফেস ডিটেকশনও করা যায়। আবার কার্ডেও করে, হ্যাঁ, অনেক কার্ডেও মেথড করে, আছে। এটাতে কার্ডেও করে, কার্ডেও করে। তো আমরা যেটা পাইতেছিলাম যে আহ, অন্যান্য সেন্সর গুলো যেভাবে কাজ করে যে আপনার একটা লিভিং বিং থাকতে হয় ক্যামেরার সামনে, আপনার মাথাটা টিল্ট না করলে ওটা হুম। আনলক হয় না। তো আমরা একজনের ছবি তুলি, একজনের ছবি তুলে একটা ছোট ভিডিও 3D সিমুলেশন বানাই। 3D সিমুলেশন বানাই, মোবাইলে ভিডিওটা অন করে ওটার সামনে অন করছে, ও মাথাটা একটু টিল করছে, লক খুলে গেছে। আর করা। হচ্ছে আমরা নেটওয়ার্ক স্ক্যানিং করার টাইমে দেখি যে ডোর অ্যাক্সেস কন্ট্রোলের একটা হচ্ছে ইয়া থাকে, যে পোর্টাল থাকে ম্যানেজমেন্টের জন্য, এন্ট্রি দেখার হুম। জন্য, আবার কাউরে অ্যাড করার জন্য। তো ওইটাতে আমরা আমাদের একটা ডামি কার্ড অ্যাড করে ওটা বাইপাস করছি। ওটা আনঅথেন্টিকেটেড ছিল, টোটালি খোলা ছিল। হুম। আর ইডিআর এর ক্ষেত্রে যেটা দেখলাম, সো ওদের ইডিআরটা বাইপাস করা আমাদের জন্য টাফ ছিল, বাট সামহাও করছি। ওটার জন্য আমার ম্যানুয়ালি একটা ছোট মিনিমাল সি2 লিখতে হয়। এই সি2 টোটাল কমিউনিকেশন মেকানিজমটার জন্য ওদের ওই ডোর অ্যাক্সেস কন্ট্রোলারটাই ব্যবহার করছে। সো আচ্ছা, ওইটাকে মিসইউজ করে আমরা হচ্ছে ডাটা ইনফিল্ট্রেটেড করছি আর কি। তো ওইটা রিপোর্ট করছি। ইন্টারেস্টিং। ক্লায়েন্টকে বুঝাইতে কষ্ট হয়েছে ভাই, ইন্টারেস্টিং তো এটা তো অবশ্যই, কারণ তারা তো আসলে এগুলো সিনারিওতে অভ্যস্ত না। আর বিশ্বাস করবেন এরকম যে যখন হইতে পারে এই তো চিন্তা ভাবনাই নাই। ইডিআর এর যখন আমরা টেস্টিং করতেছিলাম ইডিআর বাইপাসের জন্য, যে যে কোনো একটা ইন পয়েন্টের মধ্যে ছোট একটা ড্রপলেট ফালায়া সামহাউ ইন পয়েন্টের অ্যাক্সেস নেওয়া যায় কিনা। সো ওই টাইমে যেটা হইতেছিল, মাঝে মধ্যে কয়েকটা তো টেস্টিং এর টাইমে ট্রিগার করবে ইডিআর, ইডিআর ট্রিগার হওয়ার পরে ওদের সিটিও থেকে ফোন কন্টিনিউয়াসলি মানে চারিদিকে একদম ওই হুল্লোড় বাজে গেছে যে ম্যালওয়্যার অ্যাটাক হয়েছে। আচ্ছা, ইডিআর কি সিগনেচার কি সাথে সাথে ডিটেক্ট করতে পারছে নাকি না, কিছুক্ষণ এটা পরে ইডিআর পারছে? সিগনেচার সাথে সাথে ডিটেক্ট করতে পারে না। ক্রাউড স্ট্রাইকের ক্ষেত্রে যেটা হয়, ওরা কয়েকটা আহ ইয়া কয়েকটা স্পেসিফিক টেকনিক ডিটেক্ট করতে পারে বিহেভিয়ারাল ভাবে। আবার হচ্ছে স্ট্যাটিক সিগনেচার আর বিহেভিয়ারাল অ্যানালাইসিস। আমাদের যেটা ছিল, আমাদের আমার বানানো এটা ছিল একদম অ্যান্টি ইয়া বলে এটাকে, অ্যান্টি স্যান্ডবক্স রিলেটেড ছিল, যে হুম হুম। স্যান্ডবক্স গেম এনভায়রনমেন্টে রান হবে না। আর সেকেন্ড কথা, কমিউনিকেশন বলতে গেলে কি যে মোস্টলি ক্রাউড স্ট্রাইক এরিয়ারে আমি এখনো যেটা ফোকাস করি, এই ইস্যুটা ফিক্স করা নাই, এটা নিয়ে লেখালেখি করবো ভাবছি বাট লিখি নাই। ক্রাউড স্ট্রাইক আপনার এই ছোট সিটুটাকে তখনই ডিটেক্ট করবে যখন ধরেন এটা কমিউনিকেট করতেছে বাইরের নেটওয়ার্কের কোনো কিছুর সাথে, ধরেন পাবলিক আচ্ছা একটা আইপি অ্যাড্রেস। কিন্তু আপনি যখন এটাকে কমিউনিকেশন করানোর জন্য লোকাল কোনো গেটওয়ে ব্যবহার করবেন, লোকাল আইপি অ্যাড্রেস ব্যবহার করবেন, ক্লাউড স্ট্রাইক কোনো মাথা ব্যথাই ধরে না। ওটার মধ্যে আমি কমান্ড দিলাম, ওটার মধ্যে আমি এনটিডিএস হ্যাশ ডাম্প করলাম, ওর কোনো মাথা ব্যথাই না, ওর টেনশনই নাই। তাহলে তো এর বড় ইনসাইডার থ্রেট এখানে। হ্যাঁ, ও হুকিং হুকিং অনেক বেটার ডিটেক্ট করতে পারে। আমরা হুকিং করতে পারি না, আমরা জাস্ট গো দিয়ে ছোট্ট একটা মিনিমাল লেভেলের ম্যালওয়্যার বানাই। এটা যেটা করতো ওই যে অ্যাক্সেস কন্ট্রোলের হচ্ছে যে ইয়া করতো, ওই যে লক পুশ দিত, আহ, একটা ইনকোডিং ফরম্যাটে লক পুশ দিত, আর আমাদের যে অ্যাকচুয়াল সিটুটা ছিল ওই লকটাকে পুল করতো, পুল করে হুম। ডিকোড করতো। আবার আমরা কমান্ড দিলে ওই স্পেসিফিক জিনিসটা আবার অ্যাক্সেস পয়েন্টে লক দিত, ওই লকটা আবার হচ্ছে যে ম্যালওয়্যারে পুল করে এক্সিকিউট। বুঝতে পারছি। সো রেটিং, রেটিং বা অফেন্সিভে আসলে ইন্টারেস্টিং কিছু কিছু জিনিস থাকে, যেমন এটা যেটা বললেন এটা ইন্টারেস্টিং এন্ড রিয়েল লাইফ সিনারিও।
তো তারপরে আসি আমরা ডিফেন্সিভ সিকিউরিটিতে। তো ডিফেন্সিভ সিকিউরিটিতে হোয়াট ইজ ইউর অপিনিয়ন, অথবা আপনার মানে এক্সপিরিয়েন্সটা কি বাংলাদেশের ইয়াতে ডোমেইনে? আমি ভাই মেইনলি আমি আমার ট্রাস্টারে হচ্ছে শুধুমাত্র অফেন্সিভ টিমটাকে দেখি, আমার টোটাল অফেন্সিভ আচ্ছা, টিম। আচ্ছা। আর ডিফেন্সিভ পার্টটাতে আমি কাজ করি না, তবে মোস্টলি ঘুরে ফিরে যেটা দেখা গেছে আমাদের মানে রেসপন্সের চাইতে আমরা ডিটেকশনে ফোকাস বেশি দিই আর কি। আমরা ডিটেক্ট করতে পারলেই ভাবে যে মিটিগেট হয়ে গেছে, আমাদের রেসপন্সে কোনো focus নাই। তো ওই পার্ট। এখানে এখানে গ্যাপটা হচ্ছে আমরা তো আসলে জানি না কি করবো। তো প্রথমে আগে ধরার চেষ্টা করি। So, ধরতে পারলে আমরা আসলে ওটা অ্যাচিভমেন্ট হিসেবে ভাবি আর কি। রেসপেক্ট তো পরের হিসাব, ওটা কোনোদিন করবো আর। আচ্ছা, আহ, আপনার আসলে প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে মানে অফেন্সিভ অ্যান্ড ডিফেন্সিভের কয়েকটা টুলের নাম বলবেন যেগুলা হচ্ছে মোস্টলি অর্গানাইজেশনগুলো ইউজ করে। মানে এটা আসলে কেন বলবেন, কারণ মানে নলেজ শেয়ারিং টাইপ আর কি, যে অনেক যারা স্টুডেন্টস আছে বা ধরেন যারা আসলে প্রফেশনালি কাজ করে নাই, তারা আসলে ইন্ডাস্ট্রিতে কি নিয়ে কাজ করা হয় এটা আসলে তাদের কোনো আইডিয়া নেই। সো এরকম যদি একটু ইনসাইট পাওয়া যায়, দ্যাট উড বি বেটার আর কি। সো আপনি যদি একটু বলতেন যে অফেন্সিভে আসলে এই যে টাইপের জিনিসগুলো নিয়ে কাজ করা হয়, সো কেউ যদি আসলে স্টাডি করতে চায় তাহলে এই জিনিসগুলো নিয়ে স্টাডি করা উচিত, অ্যান্ড ডিফেন্সিভে আসলে এই জিনিসগুলো নিয়ে স্টাডি করা উচিত। অফেন্সিভের ক্ষেত্রে যেটা হয় যে অফেন্সিভ টুলস, এন্টারপ্রাইজ রিলেটেড টুলস এর মধ্যে সবচেয়ে বেশি বলবো না, মোটামুটি দুইটা জিনিস বাংলাদেশে বেশি ব্যবহার করা হয়, একটা টেনাবলের আর র্যাপিড সেভেনের। টেনাবলের ব্যবহার করা হয় নেসাস, আর র্যাপিড সেভেনের নেক্সপোস। দুইটা মোটামুটি পপুলার নেটওয়ার্ক ভিউর জন্য। হুম। আর অর্গানাইজেশন গুলা মোস্টলি এখন একটা পয়েন্ট আছে যে মানুষের মাথায় কোশ্চেন আসতে পারে যে অর্গানাইজেশন কেন ম্যানুয়াল বাদ দিয়ে অটোমেটেড টুলের দিকে বেশি ফোকাস দিচ্ছে। কারণ কথা হচ্ছে একটা ব্যাংকের নেটওয়ার্ক সেগমেন্টটাকে আমরা যখন খেয়াল করি, একটা ব্যাংকের মধ্যে কিন্তু 1,500 থেকে 2,000 আইপি, সামটাইম 1600 1700 আইপি এরকম হয়ে এটা যায়। ম্যানুয়াল সম্ভব না। ম্যানুয়াল হুম। তো কখনোই সম্ভব না, তো অটোমেটেড হেল্প নিতে হয়। আর ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে টুলটা বলবো, ওয়েব অ্যাপ্লিকেশন ভিএ আর পিটি দুইটা করার জন্য একটা সিঙ্গেল ইনস্ট্যান্সে করার জন্য ওরা হচ্ছে বারসুটটাকে বেশি ফোকাস দেয়, বারসুট প্রো। আর যারা হচ্ছে একদম সিআইসিডি পাইপলাইনের কাজ কাম করে, ওরা হচ্ছে বারসুট এন্টারপ্রাইজটাতে আর কি ইয়ে দেয়, সিআইসিডির সাথে ডিরেক্টলি ইন্টিগ্রেট করে স্ক্যানিং এর পার্টটা। আর ইয়ার জন্য নেটওয়ার্ক কনফিগারেশন রিভিউর জন্য অটোমেটেড টুল হিসেবে বাংলাদেশে মোস্টলি প্রচলিত আছে কারেন্টলি হচ্ছে এটাকে বলা হচ্ছে টাইটান, টাইটানিয়া তাইলে নিপার 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 নিপার, এনজি আর হ্যাঁ, কি যেটা। টাইটানিয়া হুম। নিপার এন্টারপ্রাইজ যেটা আর কি। আর এর বাইরে বুঝতে হচ্ছে এই পারছি। যে থ্রেড সিমুলেশনের জন্য বাংলাদেশে পেনিট্রেশন টেস্টিং এর জন্য এখন একটা টুল অনেকটা পপুলার হচ্ছে, সেটা হচ্ছে কোর ইম্প্যাক্ট। কোর হুম। ইম্প্যাক্ট মেনলি আগে যেমন মেটাস্প্লয়েডটাতে বেশি ফোকাস দিত, মেটাস্প্লয়েড প্রফেশনাল, বাট এখন কোর ইম্প্যাক্টটাতে মোটামুটি অনেক ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। আর ওই যে বলতে গেলে বাস ব্রিচ অ্যান্ড অ্যাটাক সিমুলেশনের জন্য অথবা ইডিআর ট্রিগার করতেছি কিনা ওইসব পার্টের জন্য কয়েকটা হাতে গোনা অর্গানাইজেশন হচ্ছে যে ওই কোবাল স্ট্রাইকের নেওয়া শুরু করছে আর কি। তো মোস্টলি কাজের জন্য, অফেন্সিভ রিলেটেড কাজের জন্য মোস্টলি বাংলাদেশের যে নেক্সপোজ বা নেসাস, অ্যাকুনেটিক্স, বারসুট, আর হচ্ছে পেনিট্রেশন টেস্টিং এর জন্য কোবাল স্ট্রাইক, হুইচ উইল বি এনাফ। শিখলে মোটামুটি বাংলাদেশের যে কোনো ভেন্ডর কোম্পানিতে ইন্টারভিউ ক্র্যাক করা যাবে। আর ডিফেন্সিভের ক্ষেত্রে মোস্টলি হচ্ছে যে বাংলাদেশে প্রচলিত আছে, প্যামের ক্ষেত্রে হচ্ছে ডেলেনিয়া, থাইকোটিক ডেলেনিয়া আর কি। থাইকোটিক ডেলেনিয়া নামে একটা প্যাম টুল আছে। আর এরপরে হচ্ছে বাংলাদেশে সিমের ক্ষেত্রে ওপেন সোর্স অনেক ফোকাস দিছে, যেমন হচ্ছে ওয়াজুটা কিন্তু বাংলাদেশের পপুলার একটা সিম। হুম। পুরো এন্টারপ্রাইজে যায় না, ব্যাংকগুলি হচ্ছে লগারিদম অথবা আদার কয়েকটা সিম ব্যবহার করে। বাট ছোটখাটো অর্গানাইজেশন যারা সকটাকে এস্টাবলিশ করার ট্রাই করতেছে, ওরা হচ্ছে ওয়াজু দিয়ে যায় ফার্স্ট লেভেলে। আর এর বাইরে ডিফেন্সিভ টুলের মধ্যে ইডিআর এর ক্ষেত্রে ক্লাউড স্ট্রাইকটা বাংলাদেশে অনেক পপুলার। তারপরে ট্রেন মাইক্রো আছে, ট্রেন মাইক্রোর কয়েকটা স্পেসিফিক জিনিস আমার অনেক ভালো লাগে। ক্লাউড স্ট্রাইকও মোটামুটি অনেক ভালো এর ক্ষেত্রে। আবার হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস এর জন্য মনে হয় ম্যানেজমেন্টের একটা সলিউশন ছিল, এটা হচ্ছে ম্যানেজ ইঞ্জিনের একটা আছে, স্পেসিফিক জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি কাজ করে। এর বাইরে আর তেমন কিছু
খুঁজে পাওয়া বেশি বাংলাদেশে একটা ইউজ করে না। আসলে সলিউশন তো অনেক আছে, কিন্তু মোবাইল বাংলাদেশে মোস্ট অ্যাপ্লিকেশনের জন্য কমন হচ্ছে। নতুন একটা বাংলাদেশে আমরা আমরা হচ্ছে ট্রাস্টেরা হচ্ছে প্রথম দিকে ডিপ্লয় করছে, সেটা হচ্ছে ক্লাউড বেস সলিউশন, যেটা নাম হচ্ছে অস্ট্রল ল্যাব। অনেক ভালো আচ্ছা। জিনিসটা। হুম। অস্ট্রল ল্যাবের মানে কি জন্য, আদার দেন অস্ট্রল ল্যাবের একটা স্পেসিফিক পার্ট আছে। অস্ট্রল ল্যাব কিন্তু ডাইনামিক টেস্টিংটা অনেক সুন্দরভাবে করতে পারে। ওদের মাঙ্কি ইউআই নামে একটা এআই রিলেটেড টেস্টিং সুইট আছে, যে হচ্ছে পুরো অ্যাপ্লিকেশনটাকে ঘুরে ঘুরে ফাংশন চেক দিতে পারে, অনেক বেটার। আচ্ছা, আচ্ছা। মানে নিজে, নিজে ডিকম্পাইল করে, মানে A to Z হ্যাঁ, সিমুলেশন নিজে, এক্সেল নিজেই করে করে আরকি। সিমুলেশন করে। গ্রেট। সো আই হোপ যে অডিয়েন্স আসলে বুঝতে পারছে যে বাংলাদেশে কি, কি নিয়ে কাজ করা হয়। সো এখানে আসলে আমরা ডিরেক্টলি টুলের নাম বললাম, কারণ তাইলে আসলে আরো একটু সুবিধা হবে। কারণ অনেকে আসলে টুলের নাম বলতে চায় না বা বলে না, ডিউ টু সাম রেস্ট্রিকশনস হইতে পারে। বাট নলেজ শেয়ারিং এর জন্য এগুলো আসলে পাবলিকলি অ্যাভেলেবল সবকিছু। সো অনেকে আসলে উদয় কাহিনী করে। ভাই আপনি তো অনেকে ছোট্ট করে একটা সার্চ দেন যে কোনো ভেন্ডরের নাম লিখে, ওদের ভেন্ডরের একটা পেজের মধ্যে গেলে ওরা কোন ক্লায়েন্টকে কি সলিউশন দিছে টোটাল লিস্টই বের সেটাই, করবে। আমি তো খালি নাম সেটাই, সেটাই। কাকে দিছি এটা তো বলি নাই। হ্যাঁ, কিন্তু বাঙালি তো আমরা একটু মানে শুধু যদি একটু ভাব নিতে পছন্দ করি, তো দ্যাটস এই জিনিসগুলা হুদাই মানে বলি যে বলা যাবে না আরকি। আচ্ছা। আরো কিছু আসলে টেকনোলজি আছে, যেমন প্যামের কথা অলরেডি বলছেন। প্যাম, তারপরে আরেকটা জিনিস যেটা বলবো, আরেকটা কনসেপ্ট যেটা হচ্ছে জিরো ট্রাস্ট। সো এই জিরো ট্রাস্টের কনসেপ্টটা আপনার পার্সপেক্টিভ থেকে বাংলাদেশের ইমপ্লিমেন্টেশন পর্যায়টা আসলে বর্তমান সিনারিওটা কি? জিরো ট্রাস্টের পার্টটা এখন আমার কনসেপচুয়ালি হচ্ছে যে বাংলাদেশে ব্যাংক ইন্ডাস্ট্রি গুলো জিরো ট্রাস্ট অনেক সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করছে, হুইচ ইজ মানে টোটালি সারপ্রাইজিং। বিগত 2 বছরের মধ্যে ব্যাংকের টোটাল সিনারিটা যেভাবে চেঞ্জ হয়েছে, যেসব আমরা আগে কয়েকটা ব্যাংকে গেলে হচ্ছে যে ওয়াইফাই গেস্ট অ্যাক্সেস পাইতাম, এখন ব্যাংকগুলো এতটা রিস্ট্রিকশন হয়ে গেছে, ওরা ওয়াইফাই গেস্ট অ্যাক্সেস দেয় না। কয়েকটা ব্যাংক দেয়, ওটাও তা আবার হচ্ছে যে সিসকোর একটা মেকানিজম আছে, এই স্পেসিফিক মেকানিজমের মাধ্যমে আপনি টোটালি আউট মানে একটা সেগ্রিগেটেড পয়েন্ট থাকে আপনার। হুম, পাবলিক আইপি আলাদা, আপনার লোকাল আইপি আলাদা, আপনি একটা সেগ্রিগেটেড নেটওয়ার্ক পয়েন্টে আছেন। তো আমার পার্সপেক্টিভে মানে গেস্ট বাংলাদেশ, নেটওয়ার্কটা পুরোটাই সেগমেন্টেড থাকে হ্যাঁ, আরকি। এটা এটা আর কি মানে ইন টোটালি যে ভার্চুয়াল সেগমেন্টেশন বলে একটা, আর হচ্ছে একটা ফিজিক্যাল সেগমেন্টেশন। এটা টোটালি ফিজিক্যাল সেগমেন্টেশন। আচ্ছা, সেক্ষেত্রে আচ্ছা। খুব সম্ভাবনা কম যে আপনি এটা ব্রেকআউট করে বাইরে যেতে পারবেন। তো আমার প্রেক্ষাপটে বাংলাদেশ এখন যেভাবে ইভলভ করতেছে, এভাবে যদি আরো বিগত 4 বছর আগে থেকে ইভলভ শুরু করতো, বাংলাদেশে আমরা একটা সিকিউরিটির ফোর্থ জেনারেশনে চলে যেতাম, আমরা এখন থার্ড জেনারেশনে পড়ে আছি। আচ্ছা। জিরো ট্রাস্ট কনসেপ্টটা বেটার, বাট আমরা মেইনলি প্র্যাকটিসটা বিল্ড আপ করতে পারি না। আমি যেটা খেয়াল করছি, আমি কয়েকটা ব্যাংকে নিজের কাজের জন্য যাই, ক্লায়েন্ট হিসেবে না। আমি ব্যাংকের ক্লায়েন্ট হিসেবে ব্যাংকে গিয়ে ভিজিট করে যেটা দেখলাম, যে ব্যাংক এমপ্লয়িজ যারা হচ্ছে যে টেলার থাকে, সে ইয়ে করে, দে আর কানেক্টেড উইথ দ্য সেম নেটওয়ার্ক, যে তাদের মোবাইল দিয়ে সেম নেটওয়ার্কে কানেক্টেড, যে নেটওয়ার্কে তাদের পিসি গুলা কানেক্টেড। এটা একটা থ্রেট হইতে পারে যে পার্সোনাল ডিভাইসকে, জিরো ট্রাস্ট কনসেপ্টের মধ্যে তো হচ্ছে যে কোনো আলাদা ডিভাইসকে থাকবে। টাচ করবে না, আলাদা হুম, থাকবে, হুম। সেগ্রেগেটেড থাকবে। বাট তারা টোটালি এই জিনিসটাকে অতটা মেনটেন করতেছে না। আর কয়েকটা পয়েন্টে গিয়ে আমি এমনও জায়গায় দেখছি যে, ওই যে আপনি যেটা বললেন স্টিকি প্যাড দিয়ে, না ওই যে আমি টেলারের সামনে বসে আছি, ওনার সাথে কথা বলতেছি, ওনার পাসওয়ার্ড কেউ স্টিকি প্যাড দিয়ে উনি ওনার ডেস্কটপের ডিসপ্লেতে লাগায় রাখছে। এটাই চলে ভাই বাংলাদেশে, জিরো ট্রাস্ট ইমপ্লিমেন্টেড, মানে টেকনিক্যালি ইমপ্লিমেন্টেড, বাট এখন হচ্ছে অ্যাওয়ারনেসটা দরকার আরকি। অ্যাওয়ারনেসের দরকার আর কি, এটাই। বা প্রপার ট্রেনিংটা আরকি ওইভাবে নাই। আসলে এত মানুষ ট্রেনিং কয়জনরে দিব? হিউজ পরিমাণে একটা বাজেটের দরকার। ভাই বিশাল অনেকগুলো ব্যাংক যেটা করে যে ট্রেনিং দেয়, ওদের সাপ্তাহিক ব্রাঞ্চের লোকগুলোকে ডেকে ডেকে অ্যাওয়ারনেস ট্রেনিং করাচ্ছে, বাট লাভ কি ভাই? ট্রেনিং এ আসে তো শুধু মনে করেন টেরানির জন্য আর কি, এর বাইরে তো আর কিছু না। দেখি আবার চলে গেলেন। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাই, আমি আছি, আপনি চলে গেছিলেন ও, মনে হয়। আরে আমি তো ভাবছি আপনি নাই। হ্যাঁ, আমি আ- ভাবছি। আ-
আচ্ছা, সো উই আর ব্যাক। সো যেটা বলতেছিলাম যে আমরা আসলে প্রফেশনাল অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা করলাম, ঠিক আছে। বাট এবারে আপনার একটু পার্সোনাল জিনিস নিয়ে জানতে চাই, যেরকম যে আপনি সিস্টেম 0 0 সিকিউরিটি এটা ফর্ম করছেন। তো এটা আসলে জানি এটা কিভাবে শুরু হয়েছে এবং কেন আসলে এই জিনিসটা মনে করলেন যে এটা ফর্ম করা উচিত? তো মেইন পয়েন্টটা হয়েছে কি যে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা হচ্ছে লজিক্যাল জিনিস নিয়ে কাজ করতে কখনোই পছন্দ করি না। বাঙালিরা লজিক্যাল জিনিসে কখনো বিশ্বাসী না, তারা উদ্ভট জিনিসে বিশ্বাস করে। কারণ মেইন পয়েন্টে আমাদের বাংলাদেশের টোটাল সিকিউরিটি মার্কেটে কন্ট্রিবিউশন খুবই কম, ওয়ার্ল্ড ওয়াইড আমরা যদি বলি। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে মানে আমরা অলওয়েজ পছন্দ করি কি যে ধরেন থার্ড পার্টি একটা ইউটিলিটি বানাইছে, ওটাকে অপটোমাইজ ভাবে কিভাবে মানে ইউজ করতে হবে এটা টিউটোরিয়াল বানাই, বাট ওইরকম আরো বেটার অপটিমাইজ টুল কেমনে বানাবো এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। তো 2019 সালে এটার মেইন ফর্মের পিছনে যেটা ছিল যে আমরা একটা আমি আরো কয়েকজন ছিল, আমাদের দেশি কয়েকজন ছিল, দেশের বাইরের কয়েকজন ছিল। আমরা একটা ওপেন সোর্স ইনিশিয়েটিভ লঞ্চ করতে চাচ্ছিলাম, যে লঞ্চ করলে যেটাতে হবে যে এভরিওয়ান উইল হ্যাভ এ চান্স টু ডেভেলপ সাম টুলস বাই দেমসেলফ। আবার হচ্ছে আমরাও কিছু অ্যাডভান্স লেভেলের সিকিউরিটি টুলস ডেভেলপ করব, ডিস্ট্রিবিউট করব ওপেন সোর্সলি। দেখা যায় যে ইভেনচুয়ালি অ্যাজ এ মানে আমরা আমরা ফোকাস দিচ্ছি হচ্ছে নিউ লার্নারদের প্রতি। যেমন ধরেন আমি যদি বলি একটা নিউ লার্নারকে তুমি হচ্ছে নেটওয়ার্কের স্পেসিফিক পার্টটা টেস্ট করে দেখবা, তো ওই স্পেসিফিক লার্নারটা কি করবে, সে প্রথমে ওই টেস্ট করার জন্য টুল খুঁজবে। গুগলে সার্চ করলে যেটা হবে, এসইওর কারণে যেটা উপরে আসবে সেটা হচ্ছে একটা এন্টারপ্রাইজ টুল, যেটা তার পক্ষে কেনা সম্ভব না। সে পরবর্তীতে ক্র্যাক খুঁজবে, ক্র্যাক আইনান এর পিসিতে চালাবে, হুইচ ইজ টোটালি আনসেফ একটা প্র্যাকটিস। আমাদের মেইন ইনিশিয়েটিভটা ছিল যে আমরা একটা স্পেসিফিক প্ল্যাটফর্ম ডেভেলপ করব, যে স্পেসিফিক প্ল্যাটফর্মে পোলাপাইন লার্ন করতে পারবে। আর সিমিলারলি এন্টারপ্রাইজ রিলেটেড একটা মক আপ টুলস অথবা রিয়েল ওয়ার্ল্ড ইউজেবল টুল থাকবে, যেটা দিয়ে তারা শিখতে পারবে যে অ্যাকচুয়াল লেভেলে কি হয়, মানে কিভাবে কি করা যায়। আমাদের টোটাল জিনিসটাই ছিল একটা ওপেন সোর্স ইনিশিয়েটিভ। এর মানে এটার মধ্যে কোনো বিজনেস বা কিছু ছিল না। এর পরবর্তীতে আমি হচ্ছে নিজে ওয়াসপের সাথে কয়েকটা প্রজেক্টে কাজ করছি। যারা ছিল তাদের সাথে ওরকম আর কমিউনিকেশন হয় নাই। এর বাইরেও কয়েকটা স্পেসিফিক প্রজেক্ট নিয়ে কাজ করে গেছি কন্টিনিউয়াসলি। এর মধ্যে কিছুটা পাবলিশ করা হয়েছে, কিছুটা পাবলিশ করা হয় নাই। কয়েকটা স্পেসিফিক আমাদের টোটাল গ্রুপের কয়েকটা স্পেসিফিক রিসার্চ পাবলিশ এখনো করা হয় নাই, ডিউ টু আমরা গণতন্ত্রে বাস করি। এই স্পেসিফিক কারণে জেল মামলা অনেক কিছু হয়ে যেতে পারে। ওই পয়েন্টে আমাদের মেইন মোটিভটাই ছিল যে ওপেন সোর্স একটা ইনিশিয়েটিভ। বুঝতে পারছি। আচ্ছা, সো ওখান থেকে আসলে কি ধরনের রিসার্চ গুলা আপনারা মানে এর আগে করছেন, বা এখন কি কোনো কন্টিনিউয়াস কোনো রিসার্চ চলতেছে কিনা? আমরা এর আগে হচ্ছে ইন্টারনেট ইন্টেলিজেন্স নিয়ে বিশাল একটা রিসার্চ চালাই। আমাদের রিসার্চের মেইন মোটিভ পয়েন্টটা ছিল কি যে পাবলিকলি অ্যাভেলেবল রিসোর্স গুলাকে আমরা কম্বাইন করে কি টাইপের কি বানাইতে পারি, যেটা দিয়ে হচ্ছে যে কি টাইপের সেন্সিটিভ ইনফরমেশন ইনুমারেট করা পসিবল। সো আমরা দেখলাম আমাদের পিওসিটা সাকসেসফুল হলে যেটা দেখলাম যে মোটামুটি পাবলিক লেভেলের সোর্স থেকে এমন ইনফরমেশন কালেক্ট করা যাবে যেটা দিয়ে ফার্দার ব্রিচ রিলেটেড অ্যাটাকগুলি চালানো যাবে। আর এর পরবর্তীতে আমাদের রিসার্চ ছিল হচ্ছে যে যে মানে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ স্পিচ নিয়ে একটা রিসার্চ করি, হুইচ ইজ মানে একটু ফানি শোনালেও জিনিসটা ছিল এরকম যে আমরা দেখতে চাচ্ছিলাম যে হুইচ গভর্নমেন্টস আর মনিটরিং মোস্ট অফ দ্য তাদের কান্ট্রিতে গভর্নমেন্ট গুলা কোন স্পেসিফিক টার্গেট গুলাকে মনিটর করতেছে, কিভাবে মনিটর করতেছে, বা জেনারেলাইজ সিটিজেনস গুলা নিজের অজান্তে কিভাবে মনিটর মনিটর হচ্ছে। এই স্পেসিফিক রিসার্চ এখনো রানিং, আমাদের কাছে অনেক ডকুমেন্টেশন আছে, অনেক পয়েন্ট আছে যে এই স্পেসিফিক পার্ট। তো আমরা সেটা চাচ্ছি কি হার্ডওয়্যার বেসড নাকি সফটওয়্যার? ওইটা হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাই ছিল। আচ্ছা, হার্ডওয়্যার বেস ভাই, আপনি তো আপনার অ্যান্ড্রয়েড টিভি দিয়ে মনিটর হন, ওটা হু কেয়ারস ভাই। না এটা আমি জিজ্ঞেস করলাম কারণ কোন লেভেলে করছেন আর কি। জাস্ট নো। আচ্ছা, তো তারপরে এখন এখন কি নিয়ে কাজ করতেছেন ওখানে? আদৌ মানে কোনো কন্টিনিউয়াস কিছু চলতেছে কিনা? এখন কন্টিনিউয়াসলি আমি একা আছি, আমি নিজেই হচ্ছে যে মানে বর্তমানে একটা ওপেন সোর্স সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করতেছি, যে ডেডিকেটেডলি বাগ বাউন্টি হান্টারদের জন্য মেনলি। আমি কয়েকটা জিনিস দেখছি যে
বাগ বাউন্টি হান্টাররা কয়েকটা স্পেসিফিক পার্টে স্ট্রাগল করে। আর প্রথম পার্টটা হচ্ছে যে কোনো ডেডিকেটেড, ভাই আপনার মনে আছে স্পাইসির কথা? হুম হুম। স্পাইসি নামে একটা ইউক্রেনিয়ান সার্চ ইঞ্জিন লঞ্চ করছিল। হ্যাঁ। হ্যাঁ, সো আমরা ওইরকম রিলেটেড বাগ বাউন্টি ফোকাসড একটা ওপেন ইনিশিয়েটিভ সার্চ ইঞ্জিন লঞ্চ করতে যাচ্ছি প্রোডাকশন লেভেলে। যেটাতে হচ্ছে যে বাগ বাউন্টি হান্টাররা চাইলেই কোনো ক্যাপচা বা কোনো কিছু থাকবে না। ওরা চাইলেই মোটামুটি নিজেদের মতো ডাটা নিয়ে স্ক্র্যাপ করতে পারবে। S3 সার্চ ইঞ্জিন থাকবে, অথবা বাগ বাউন্টি প্রোগ্রাম লিখে সার্চ দিলে ওই প্রোগ্রামের কোনো গিটহাব অ্যাকাউন্ট আছে কিনা, আদার দেন কি কি টাইপের বাগ রিপোর্ট করা হয়েছিল হিস্টোরিক্যালি, ওই স্পেসিফিক জিনিসগুলো শর্টেড আউট করতে পারবে। আবার দেখা যায় পেজ ইনুমারেশন, সাবডোমেইন ইনুমারেশন, এই পার্টগুলো করতে পারবে। ওইটা নিয়ে এখন বর্তমানে কাজ আচ্ছা আচ্ছা, করতেছে। গ্রেট। সো এই সিস্টেম 00 সিকিউরিটির যদি ফিউচার প্ল্যান বলি, আসলে কি নিয়ে মানে ভবিষ্যতে কাজ করার ইচ্ছা? ফিউচার প্ল্যান বলতে গেলে আমরা 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 মোস্টলি হচ্ছে যে ওই দিন শেষে অফেন্সিভ রিলেটেড ইনিশিয়েটিভ গুলো নিয়ে কাজ করব। সিস্টেম জিরো সিকিউরিটি ওই সিমিলার জিনিসটা নিয়ে কাজ করবে। আমার মনে হয় ওই টোটালি জিনিসটা ওপেন সোর্স থাকাটাই বেটার। ওপেন সোর্স ইনিশিয়েটিভ নিয়ে আমরা হচ্ছে এখনো মানে আমি সময়ের অভাবে আমি একা, বাকি যারা ছিল ওরা হচ্ছে নিজেদের ডেইলি লাইফে বিজি হয়ে গেছে। স্পেসিফিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি কোনোদিন একত্রিত হওয়ার সুযোগ থাকে, আমরা আহ, এর আগে লাস্ট কথা হয়েছিল যখন, তখন আমাদের মধ্যে একটা স্পেসিফিক পার্ট নিয়ে কথা হয়েছিল যে আমরা একটা ছোট ছোট করে আহ, ফর্ম করব, রিসার্চ টিম ফর্ম করব, যেখানে হচ্ছে যে আহ, কয়েকটা ওপেন সোর্স ইনিশিয়েটিভ অথবা হচ্ছে যে ফোরাম থেকে আমরা হচ্ছে ফান্ডিং নিয়ে একটা রিসার্চ স্টাবলিশ করব বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি। সো আচ্ছা ওইটাই আমাদের ফিউচার প্ল্যান, এর বাইরে। আচ্ছা। সো আমরা হচ্ছে মানে বলা যায় কি ক্লোজ টু এন্ড, আবার বলা যায় যে মিডল একটু পরে অবস্থানে আছি। সো এখন যেটা বেসিক্যালি আপনার এরকম কোনো রিসার্চ আছে কিনা যেটা আসলে পাবলিকলি একটু দেখাইতে চান, সো দ্যাট যারা লার্নার আছে তারা কিছু নলেজ শেয়ার বা গ্যাদার করলো আর কি? So এরকম যদি কিছু থাকে ইউ ক্যান শেয়ার। আমি এই যে টুল ড্রপের পার্টটার জন্য একটা টুল বানাইছিলাম ছোট হুম। করে, ওই টুলটা দেখাইতে পারি আর কি। অ্যাকচুয়ালি টুলটা শিওর। কিভাবে কাজ করে, সেই স্ক্রিনটা শেয়ার দিই, হ্যাঁ। হ্যাঁ শিওর। এটার পরে আমরা আবার নর্মাল সেগমেন্টে চলে যাব। WSL এখন কাজ করবে না। ক্রিপলেন্স এটার নাম ছিল। দেখা যাচ্ছে ভাই আমার স্ক্রিন? আমি দেখতে পাচ্ছি, লাইভে দেখা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, লাইভে দেখা যায়। ইউ ক্যান স্টার্ট। আচ্ছা, তো যেটা যেটা আমি মেন প্রবলেম যেটা ফাইন্ড আউট করছিলাম যে আমার ক্ষেত্রে যেটা হয় যে আমার সামটাইম জাভাস্ক্রিপ্ট অ্যানালাইসিস করতে হয়, কারণ জাভাস্ক্রিপ্ট অনেকগুলো হিডেন জেমস থাকে, যেমন হিডেন ইন পয়েন্টস থাকে, আবার সামটাইম হচ্ছে যে সাবডোমেইনও থাকে। এমন কয়েকটা হিডেন সাবডোমেইন থাকে যেটা হচ্ছে ইনুমারেট করেও সামটাইম বের করা যায় না। আবার এপিআই কি হার্ড কোডেড করা থাকে। আদার দেন বিভিন্ন টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হচ্ছে যে হিডেন প্যারামিটার ট্যারামিটারও থাকে। সো আমার এটা বিল্ডের মেইন পারপোজটাই হচ্ছে আমাদের রিকন ফেজের এই স্পেসিফিক পার্টটাকে একটু ফাস্টার করা। রিপ্লেন্সটাকে কম্পাইল করে জাস্ট আমরা যদি হচ্ছে যে একটা ইউআরএল দিয়ে দেই যে কোনো, লাইক অ্যাজ এক্সাম্পল আমি যদি এখানে nasa.gov দেই, ও যেটা করবে, ও ফুল অ্যানালাইসিস পার্টটা নিজে থেকে করবে। আমরা চাইলে ওকে ডিফাইন করে দিতে পারি যে আমরা কি জেএস অনলি চাচ্ছি, আমরা কি জাভাস্ক্রিপ্ট অনলি এক্সট্রাক্ট করবো, নাকি হচ্ছে সাবডোমেইন ইনুমারেট করবো, এরকম কয়েকটা অপশন আছে। আর ইন ডিফল্টে কোনো অপশন না দিলেও যেটা করে, ও হচ্ছে টোটালি কন্টিনিউয়াসলি সবকিছুই করে আর কি, কিছু গেদার করে। মোটামুটি অনেক ভালো স্পিডে কাজ করে। মোস্টলি ফোকাস হচ্ছে সিক্রেট কালেকশনে, তাই তো? সিক্রেট কালেকশন আর হচ্ছে ইউআরএল, হিডেন প্যারামিটার, হিডেন ইনপয়েন্ট হুম, কালেকশন, এই স্পেসিফিক পার্টগুলোতে আর কি। great. তো এই টুলটা কি ওপেন সোর্সে আসতেছে নাকি ক্লোজে হ্যাঁ, ওপেন থাকবে? সোর্স, আজকেই ওপেন সোর্স করে দেবো। গ্রেট। সো অডিয়েন্সের জন্য আসলে এটা একটা গিফট হিসেবে বলা যেতে পারে।
আচ্ছা, সো এবার আসি আমরা এবার একদমই বাংলা কথায় আসি। সো বাংলা কথা হচ্ছে যে বাংলাদেশের আপনার মানে সাইবার সিকিউরিটিতে অনেকে আসলে কেরিয়ার করতে চায়, সব ঠিক আছে বুঝলাম। বাট অনেকে আসলে চিন্তা ভাবনা করে যে তাদের ব্যাকগ্রাউন্ডটা কি হওয়া লাগে। সো এই ক্ষেত্রে মানে প্রফেশনালি আসলে এই ধরনের কোনো রেস্ট্রিকশন আছে কিনা যে এই ধরনের স্পেসিফিক ব্যাকগ্রাউন্ডের হইতে হবে, লাইক সিইসি অথবা টেক রিলেটেড ফিল্ড, অ্যান্ড দেন এই ধরনের সার্টিফিকেশন থাকতে হবে, বা এই ধরনের এইসব হাবিজাবি যে এইসব মিসকনসেপশন গুলো। সো এই ক্ষেত্রে যদি একটু ইনসাইট দেন আপনি। আমাদের প্রথম ক্ষেত্রে একটা মিসকনসেপশন হচ্ছে কি, আমরা হচ্ছে এখন একটা মিড ডেভেলপড কান্ট্রি, আমরা হচ্ছে এখন প্রপারলি সাইবার সিকিউরিটিতে ফুললিও ডেভেলপ হই নাই, আবার হচ্ছে একবারে যে নন ডেভেলপ অবস্থায় আছি সেরকম না। মিড ডেভেলপ কান্ট্রি হওয়াতে আমাদের পার্টে দুইটা সুবিধা আছে। বর্তমানে অনেক অর্গানাইজেশন স্পেসিফিক কোনো ফিল্ড ব্যতীত অথবা ব্যাচেলর সার্টিফিকেশন ব্যতীত লোক নেয়, তাদের সাথে কোলাবরেট করে কাজ করে। ওই স্পেসিফিক পয়েন্টগুলো আছে, এখনো অ্যাভেলেবেল আছে। বাট মোস্টলি কয়েকটা ডেডিকেটেড অর্গানাইজেশন, আমি যদি বলি যে যেমন ধরুন ব্যাংক অথবা কি বলে এটাকে কর্পোরেশন, মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলা, আহ, অথবা ফিনটেক, ওই স্পেসিফিক কোম্পানিগুলো যেটা করে তাদের কমপ্লায়েন্স মেনটেনের জন্য এখনো কিন্তু হচ্ছে যে ব্যাচেলরটা রিকোয়ার করে। কিন্তু এইখানের মধ্যে কয়েকটা চেঞ্জ আছে। আপনার যদি ব্যাচেলর ইংলিশে হয়, আপনি যদি সাইবার সিকিউরিটিতে মুভ করতে চান, ইউ ক্যান ডু দ্যাট। এখানে কোনো রেস্ট্রিকশন নাই, জাস্ট ওদের রিকোয়ারমেন্টটা হচ্ছে একটা সার্টিফিকেশন। আর সার্টিফিকেশন নিয়ে যে মিসকনসেপশন যে আমার আহ, একটা অর্গানাইজেশনে জয়েন করতে গেলে আমি সিএসসি তে আসি অথবা আদার ডিপার্টমেন্টে আসি, শুধু এটা দিলেও চলবে না, আমার ওএসসিপি করা লাগবে, ওএসডব্লিউ করা লাগবে। আহ, এখন ইন পয়েন্টটা হচ্ছে কি যে এই স্পেসিফিক সার্টিফিকেশন গুলা ইন এ পয়েন্ট একটা ভ্যালু ক্রিয়েট করে। অবভিয়াসলি ভ্যালু ক্রিয়েট করে না এমন বলবো না, ভ্যালু ক্রিয়েট করে। ইন্টারভিউ বা যার সাথে আপনি কথা বলে একটা জবে জয়েন করতে যাচ্ছেন, ওকে যদি আপনি টেকনিক্যালি অ্যান্সার করে ইমপ্রেস করতে পারেন, আই থিংক সার্টিফিকেশন গুলা লাগার কথা না। বাট এই সার্টিফিকেশন গুলো আমাদের লাইফে, রিয়েল লাইফের মধ্যে প্লাস পয়েন্ট। যেমন আদার দেন কয়েকটা প্র্যাকটিক্যাল বা টেকনিক্যাল সার্টিফিকেট নিয়ে কথা বললে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এটা আমাদের টেকনিক্যাল একটা অ্যাডভান্সমেন্ট। এখন আমার কাছে যদি টাকা থাকে, আমার কাছে যদি রিসোর্স থাকে, দেখা যায় যে অনেক কোম্পানি এখন বর্তমানে অফারেও মানে ফ্রি সার্টিফিকেশন, 100% ডিসকাউন্ট কুপন দিয়ে সার্টিফিকেশন দিচ্ছে। আমরা শুধুমাত্র ফোকাস দিচ্ছি কি যে এমসিকিউটা অ্যান্সার করে একটা সার্টিফিকেট গেইন করে নাও, এটাতে ফোকাস না দিয়ে আমরা প্রপারলি লার্ন করে যদি সার্টিফিকেটটা গেইন করি, এটা মোস্টলি অ্যাপ্রিসিয়েটেড হবে কোম্পানির ক্ষেত্রে বলেন বা আদার পয়েন্ট জায়গা থেকে বলেন। কিন্তু ওই সার্টিফিকেটটা ততক্ষণ পর্যন্ত ভ্যালু রাখবে না। যেমন ধরুন আপনি একটা ইয়া দিলেন, ফ্রি ভাউচার দিয়ে সিআরটি এক্সামটা দিয়ে একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেলেন। এখন ইন্টারভিউ বোর্ডে যে আপনার হচ্ছে ইন্টারভিউ বসা আছে, সে আপনার আগেই সিআরটি করছে, তার অনেক ভালো নলেজ আছে এই টেকনিক্যাল পার্টে। ও আপনাকে হুট করে একটা কোশ্চেন করলো, এই সিআরটির এক্সামের এই পোর্শনটা কেমনে সলভ করছেন আমাকে বলেন। আপনি অ্যান্সার দিতে পারলেন না। এর মানে এই না শুধু আপনার ভ্যালু কমলো, এই সার্টিফিকেশনের ভ্যালুটা কিন্তু কমে গেল, টোটালি সার্টিফিকেশনের ভ্যালু আপনি কমাই দিলেন হোল্ডার হিসেবে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আস্তে আস্তে ডেভেলপ হবে, ইন ফিউচার আশা রাখি ডেভেলপ হবে। বাট মোস্টলি যেটা হয় যে বর্তমানে কয়েকটা ভেন্ডর কোম্পানিগুলো এই স্পেসিফিক পয়েন্টটাকে এক্সপ্লয়েট করতেছে। অনেকগুলো ভেন্ডর কোম্পানি জিনিসটাকে এক্সপ্লয়েট করে, নাম বলবো না, দেশি বলেন মাল্টি ন্যাশনাল বলেন। তো তাদের মেন এক্সপ্লয়টেশন পয়েন্টটা থাকে কি যে আহ, আপনার আপনি ডিফারেন্ট সেক্টর থেকে আসছেন, আপনি সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, আপনার এই সার্টিফিকেশন নাই, সেই জন্য আপনাকে স্যালারি কম দেবে, আপনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। তো তাহলে এই খুবই খারাপ। এই স্পেসিফিক পয়েন্টগুলো এক্সপ্লয়েট এখনো করে। বাট আপনি যদি ভালো কোম্পানিতে ভালোভাবে নিজের স্কিলের পরিচয় দিয়ে যেতে পারেন, আই থিংক সার্টিফিকেট বা আদার জিনিসপত্র আপনাকে আটকাবে না। আমি নিজে তো ওই যে কবে বলতে গেলে আমি ব্যাচেলরে আমার মনে হয় 5.5 বছরের গ্যাপ ছিল। আমি নিজে সেই দিন সেই কবে অক্টোবরের দিকে আমি ভর্তি হয়েছি, আমি ক্লাস করে আসছি আজকে। আমি ফার্স্ট সেমিস্টারে পড়তেছি এখন ব্যাচেলরের। আমার চাকরি কি আটকে আছে? আমি তো চাকরি চালাচ্ছি। টোটালি জবটা ডিপেন্ড করে আপনি কতখানি আপনার জব রেসপন্সিবিলিটিটা মেনটেন করতে পারেন, আপনি ওই পজিশনটার জন্য কতখানি পারফেক্টলি ফিট। এই সার্টিফিকেশন হুবি জুবি একবার এইচআর এ জমা দেওয়ার পরে ওইটার কোনো কাজেই লাগে না লাইফ টাইমে। আর ধরেন একটা লাইফের কি হয় যে ধরেন আপনি একটা কোম্পানিতে একটা স্পেসিফিক স্কিল সেটে 5-6 বছর করে চাকরি করছেন, অন্য একটা কোম্পানিতে জয়েনিং এর ক্ষেত্রে গেলে আপনাকে জিজ্ঞেসও করবে না যে আপনার কি ব্যাচেলর আছে কিনা, বলবে যে চলে আসেন, কেয়ার্স। সার্টিফিকেশন ততক্ষণ পর্যন্ত ম্যাটার করে যতক্ষণ পর্যন্ত আপনার স্কিল প্রুভিং এর পয়েন্ট নাই, যতক্ষণ পর্যন্ত আপনার স্কিল নাই। একবার স্কিলটা গেইন হয়ে গেলে, একটা প্রুভিং পয়েন্ট হয়ে গেলে, তখন সার্টিফিকেশন ডাজন্ট ম্যাটার।
আমরা উইথ দ্য ফ্লো। আচ্ছা, তারপরে আমি যেটা আজ করব যে সাইবার সিকিউরিটি হোক অথবা অন্য যে কোনো ডোমেনই হোক, মাইন্ডসেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো মানে ইন অর্ডার টু বি এ সাকসেসফুল পারসন অথবা ফর সাকসেসফুল ক্যারিয়ার। তো আপনার দিক থেকে এরকম কোনো, বা আপনি আসলে কিভাবে চিন্তা করেন কোনো কিছু, মনে করেন কোনো একটা কাজ আসলো, সো এই কাজটা আমি এইভাবে চিন্তা করি, এই জিনিস আছে কিনা অফেন্সিভ পার্সপেক্টিভ থেকে, অথবা মানে আপনার আসলে পয়েন্ট অফ ভিউ মানে কিভাবে থিঙ্কিং করেন। এবং ধরেন যদি সাইবার সিকিউরিটিতে কেউ ধরেন আসতে চায়, অনেকেই আসতে চায়, সো প্রথম সাইবার সিকিউরিটি জিনিসটা আসলে পুরোটাই আসলে মাইন্ডসেটের ব্যাপার। এখানে যে আপনি টুল ইউজ করলে যে সব কিছু বাইরে যাবেন তা না, যে একটা কমান্ড দিলে যে সব হয়ে যাবে তাও না। তো থিঙ্কিংটা আসলে অনেক ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আইড লাইক টু আস্ক যে, বা আইড লাইক টু নো যে আপনি আসলে কেমনে চিন্তা করেন, এবং মানুষ যদি নিউ কামার যারা আছে তারা আসলে কিভাবে চিন্তা করতে পারে, যদি একটু ইনসাইট দেন, সো দ্যাট এটা আসলে তাদের গাইড হিসেবে হবে আর কি। তো আমি আমার ফিল্ডে, আমি যখন ওয়ার্ক ফিল্ডে যাই, আমি আমার চিন্তার ধরনটা একটু ডিফারেন্ট সবার থেকে। আমার যেটা হচ্ছে, আমি নিজেকেই নিজে বলি আমি খুবই অলস প্রকৃতির একটা মানুষ। আমি কখনো নিজেকে প্রেশারাইজ করি না। ইউ হ্যাভ টু ডু দ্যাট, ইউ হ্যাভ টু ডু দ্যাট নাও। অনেকে এটা বলে যে ইটস এ মোটিভেশন, তোমার মাইন্ডকে টায়ার্ড করে তোমার নিজেরে পুশ করে যত দূর নিয়ে যাওয়া যায় নিয়ে যাওয়া যাবে। আমি এটার একটা রিভার্স পার্সন। আমি যেটা করি, আমি নিজেকে যতক্ষণ পর্যন্ত পুশ করি, যতক্ষণ পর্যন্ত পুশ করে যদি আমার ব্রেন থেকে একটা রেসপন্স আসে যে আই এম টায়ার্ড, আমি চুপ করে সরে যাই। টায়ার্ডনেসে আমি যদি নিজেকে পুশ করে আরো আগায় নিয়ে যেতে চাই, যেটা হবে যেটা পরবর্তীতে আমার উপরে একটা আহ রিভার্স শকের মতো আসবে। আমি পরবর্তীতে চিন্তা করতে পারি না এই পয়েন্টটা। তো আমি যে কোনো এঙ্গেজমেন্টে যাওয়ার আগে, ইন এ পয়েন্ট, আমি এঙ্গেজমেন্টে যাওয়ার আগে আমি হচ্ছে যে প্রথমে বোঝার চেষ্টা করি যে হুইচ এনভায়রনমেন্ট আই এম ওয়ার্কিং অন। তো একটা পয়েন্ট থাকে যে আমরা হিউম্যানের মাইন্ড ব্রেন কিন্তু অনেক পরিমাণ ডাটা করতে পারে, ধরে রাখতে পারে, তার ক্যাপাবিলিটি অনেকখানি আছে। কিন্তু পয়েন্টটা হচ্ছে যে প্রত্যেকটা ডাটাকে এভরি টাইম আপনি ট্রিগার করতে পারবেন না, কাজের টাইম অনেক সময় ডাটা ট্রিগার হয় না। ওই স্পেসিফিক পয়েন্টটাকে বাদ দেওয়ার ক্ষেত্রে আমি যেটা করি, আমি এঙ্গেজমেন্টে যাওয়ার আগে আমি হচ্ছে কোন স্কোপটাকে অ্যাসেস করব, স্কোপটা কোন টেকনোলজি দিয়ে বানানো, এই টেকনোলজির রিসেন্ট আপকামিং কোনো ভেলনাবিলিটি আছে কিনা, অথবা রিসেন্টলি পাবলিশড কোনো সিভি আছে কিনা, ওগুলি সুন্দর করে রিড আউট করে গো থ্রু করে যাই। কোনো স্পেসিফিক ইউটিলিটি বা টুল ব্যবহার করা হচ্ছে কিনা, যেমন ধরুন অ্যাক্টিভ ডিরেক্টরির ক্ষেত্রে আগে ব্যবহার করতে হতো ক্র্যাক ম্যাপ এক্সাক, এখন আছে এনএক্সি। আমি যখন অ্যাক্টিভ ডিরেক্টরি এঙ্গেজমেন্টে যাবো, আমি দেখে যাবো যে এনএক্সির নতুন কোনো মডিউল আসছে কিনা যেটা আমাকে অ্যাডভান্টেজ দিতে পারে। আমি ওই স্পেসিফিক পয়েন্টে ম্যাপিং করে যাই। আর আমার লার্নিং এর পয়েন্টটা হচ্ছে একটু ডিফারেন্ট। আমি এন্টারটেইনমেন্ট নিয়ে লার্নিং করতে পছন্দ করি। যে আমি যেটা করি যে আহ, ধরেন নতুন কোনো সিভি বা নতুন কোনো ইস্যু আসলে আমি ওই ইস্যুটাকে রিক্রিয়েট করার চেষ্টা করি আমার পিসিতে বা আমার এনভায়রনমেন্টে। আমার তখন প্র্যাকটিসটা বেটার হয়, আমি ফুলটাকে বুঝতে পারি। কারণ আমার একটা বন্ধু ছিল, আমি মাঝে মধ্যে ওই বন্ধুটার কথা বলি, ইমন। তাকে যখনই বলা হইতো যে তুই পড়ালেখা করতেছস না, তুই না পাস করলে মানে কি করবি, ও আমাকে তখন বলতো যে বন্ধু, বই পড়ে কখনো সাইকেল চালানো শেখা যায় না। তো এই স্পেসিফিক পয়েন্ট জিনিসটা আমার মাথায় এখনো ঘুরে যে আমি আর্টিকেল পড়ে বুঝতে পারবো যে টেকনিক্যালি জিনিসটা কেমনে কাজ হচ্ছে, বাট আনটিল এটা আমি ফিজিক্যালি অথবা লজিক্যালি জিনিসটাকে রান আপ করে দেখতেছি, আমার মাথার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আসবে না। আর এই প্যাথে ঢুকে শেখার ক্ষেত্রে সবচাইতে বেটার একটা পয়েন্ট আমার এখনো কাজে লাগতেছে, সেটা হচ্ছে কোনো একটা স্পেসিফিক পার্সন অথবা কোনো একটা স্পেসিফিক ইনস্ট্রাক্টরকে টোটালি ফলো না করা। তার নলেজটা লিমিটেড, তাকে ফলো করতে করতে আমার নলেজটাও লিমিটেড হয়ে যাবে। আমি যেটা করি, রাইট। আমি হচ্ছে টোটালি হচ্ছে ভ্যাকিউম মেশিনের মতো নলেজ সাক করি, যেসব জায়গায় যাই। আমার যদি আমার টপিক রিলেটেড কোনো কিছু থাকে, আমি একটু পড়ি, আমি দেখি যেটা আমার ফিউচার লাইফে কোনো কাজে আসবে কিনা। আমার মোটা একটা নোটবুক আছে, আমি নোট করে রাখি। আর যদি পড়তে তখন ভালো না লাগে, আমার একটা ছোট মোবাইলের মধ্যে রিমাইন্ডার অ্যাপ আছে, আমি দিয়ে রাখি রাত্রে ঘুমানোর আগে এটা আমি পড়বো, আমার এটা পড়তে হবে। আমি আচ্ছা আচ্ছা। থিওরিটিক্যাল পার্টটাতে খুব একটা বিশ্বাস করি না। অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল নলেজ খুবই কম। আমি থিওরিটিক্যাল পার্ট এঙ্গেজমেন্টে গেলেও খুব করি, প্রেফার করি না যে এই ব্যাপারে কথা বলতে। বুঝতে পারছি। সো এটা এটা বেসিক্যালি হাউ ইউ অ্যাকচুয়ালি মেইনটেইন ইউর লার্নিং স্টাইল আর কি, বা কিভাবে থিঙ্কিং করেন আর কি। তো এটা আসলে এক একজনের এক এক ভাবে হয়, ডিফারেন্ট স্টাইলে। হয়তো আর সেম না। বাট ওইটাই, বাট মানে কে কে কিভাবে আসলে পারে তার ওই জিনিসটা নিজের একটু বাইসা নিতে হবে, যে সে কিভাবে আসলে গ্রেপ করতে পারতেছে জিনিসটা। সো দ্যাট উড বি বেটার। এটা আসলে আরেকজনের লাইফ স্টাইল ফলো করলে এটা আসলে কোনোদিন সম্ভব ওই না। আমাদের যখন হচ্ছে যে একটা হয়েছিল, ওই ইটিকুয়েটস নিয়ে ক্লাস হয়েছিল, ক্লাসের মধ্যে সবসময় বলা হইতো যে
আমাদের কমফোর্টেবিলিটি জোন থেকে বের হয়ে হার্ডশিপ জোনে আসা লাগবে। তখন আমি ইন্সট্রাক্টরে উল্টা বলতাম যে, এখন আমি যদি কমফোর্টেবিলিটি জোন থেকে হার্ড জোনে আসি, আমার কমফোর্ট হারায় গেলে তো আমার মেন্টাল পিস থাকবে না। মেন্টাল পিস না থাকলে আমি লার্নিং কিভাবে ক্যাপচার করব? তো আমার মেইন পয়েন্টটা হচ্ছে নিজেকে কমফোর্টেবিলিটি জোনে রাইখা যতক্ষণ পর্যন্ত শিখা যায় শেখো। টায়ার্ড হয়ে গেলে সরে যাওয়াটাই সবচাইতে বেটার একটা কাম। এর না, তো তখন হচ্ছে মাথা নষ্ট লার্নিং হবে। মাথা নষ্ট লার্নিং হবে। হ্যাঁ। আচ্ছা। সো তারপরে আরেকটা জিনিসে আসি যে বাংলাদেশের ক্ষেত্রে আসলে লার্নিং এর ক্ষেত্রে সাইবার সিকিউরিটিতে এটা আসলে আপনার পার্সপেক্টিভ থেকে কি রকম, যে বাংলাদেশে আসলে যদি কেউ লার্নিং করতে চায় so তাদের কোন কোন জিনিসগুলো ফোকাস দেওয়া উচিত, মানে কোন কোন ফোকাস দেওয়া ফিল্ড বলতে যে কাদের কাছে যাওয়া উচিত, বা ধরেন কমিউনিটির সাথে কিভাবে এঙ্গেজমেন্ট হওয়া উচিত, আসলে কমিউনিটির সাথে এঙ্গেজ হওয়া উচিত নাকি ইন্ডিভিজুয়ালি লার্ন করা উচিত, মানে জিনিসটা আসলে কি, কিভাবে আসলে বেটার লার্নিংটা হবে, এটা যদি একটু গাইড করেন। আমার 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 নিজের মত, আমি নিজের পার্সপেক্টিভে যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লার্নিংটা সবচেয়ে বেস্ট লার্নিং মেকানিজম। আমি যদি সেন্ট্রালি নিজে থেকে লার্ন করতে যাই অ্যাজ এ থিঙ্ক, আমি 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 নিজে করি, আমি যেটা করি যে আমি কাউকে ইনস্ট্রাকশনকে ফলো করতে না বলি, আমি কোনো পার্সনকে ফলো করতে বলি না। বাট মেইন পয়েন্টটা হচ্ছে কি যে কমিউনিটি কানেক্টেড থাকতে বলি। বিকজ ইভেনচুয়ালি আমি গুগলে সার্চ করে কয়টা রিসোর্সের নাম খুঁজে বের করতে পারবো। কমিউনিটির মধ্যে এমন কিছু রিসোর্সও সামটাইম আসতে পারে যেগুলোর নাম আমি জীবনে শুনি নাই বা গুগল সার্চ করার চিন্তা করি নাই। তো স্পেসিফিক পয়েন্ট থেকে যে কমিউনিটির সাথে থেকে কমিউনিটি ড্রিভেন লার্নিংটা সবচাইতে একটা বেটার অ্যাপ্রোচ। বাট দেখা যায় যে যখন একটা স্পেসিফিক পয়েন্টে পৌঁছায় যাবে তখন আহ, যে কোনো একটি স্পেসিফিক টপিকের জন্য অ্যাজ এক্সাম্পল আমি ধরেন ওয়েব অ্যাপ্লিকেশন সম্বন্ধে ভালো ইয়া করতে চাই, অথেন্টিকেশন বা অথরাইজেশন রিলেটেড বাগ সম্বন্ধে জানতে চাই, আমার ওইটাতে একটু ভালো নলেজ লাগবে, তখন আমি ডেডিকেটেডলি একটা পার্সনের কাছে যাব বেসিকটা ইনুমারেট করার জন্য যে অ্যাকচুয়ালি এই জিনিসটাতে আমি বেটার কেমনে হইতে পারবো। নট লাইক যে ও যতখানি শিখছে ততখানি শিক্ষা আমি চুপ করে বসে থাকবো। সিঙ্গেল পার্সনকে স্পেসিফিক টপিকের জন্য ফলো করা ভালো, ডিস্ট্রিবিউটেড মানে মাল্টি টপিকের জন্য একটা কমিউনিটিকে ফলো করাটাই সবচেয়ে বেটার একটা। রাইট। আপনার আপনার কথার সাথে যদি আমি এটা এভাবে ডিফাইন করি যে কেউ আসলে সব দিক দিয়ে এক্সপার্ট না, কেউ হয়তো দু একটা টপিকে ভালো, সো ওই যেদিকে ভালো তার থেকে সেই নলেজটাই গ্যাদার করা এই উচিত আর কি। নলেজটাই। তো দ্যাট উড বি বেটার লার্নিং। এবং আহ, মানে স্পেসিফিক বা সঠিক জায়গায় ট্রিগার হবে, আদারওয়াইজ এই এটা কি বলে মিসগাইডেড হওয়ার সম্ভাবনা আছে। গাইডেড হওয়ার সম্ভাবনা। আমাদের দেশে তো ভাই মিসগাইডেড করার মতো লোকের অভাব নাই, মিসগাইডেড করা। অভাব নেই। সেটাই। এখন বাঙালি বা আমরা অনেকেই মনে করি যে আমি যেটা জানি এটাই সঠিক, আমার মতো করে চলো, আমি যেভাবে গাইড করতেছি এইভাবে হচ্ছে তুমি জান্নাত পাবা। এরকম আর কি। সমালোচনা অ্যাভয়েড করতে পারলে লাইফে সাকসেস চলে আসে। রাইট। আচ্ছা, সো আর আরেকটা জিনিস টপিক আছে যেটা নিয়ে আসলে মানে বাজওয়ার্ড, যেটা ওটা নিয়ে আলাপ আলোচনা করার দরকার নাই, ওটা আসলে অনেক কথা বলা হয়ে গেছে, যেটা হচ্ছে এআই নিয়ে। সো ওটা নিয়ে আসলে অত বেশি ডিসকাশন বা দরকারই নাই আসলে। এআই কোনোদিন হিউম্যানদের রিপ্লেস করতে পারবে না, আমরা এটুকুই থাকি, যদি করতে পারে সেটা হয়তো অন্য অন্য ডাইমেনশনে। ফিউচারের। আমরা 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 নাও দেখতে পারি, আবার দেখতে পারি যদি ভাগ্যে থাকে। সো এখন হচ্ছে আপনি যদি বাংলাদেশের সাইবার সিকিউরিটি ফিউচার যে নেক্সট 5 ইয়ারে কিরকম হবে, যে আপনার মানে বেসড অন এক্সপিরিয়েন্স বা প্রেডিকশন, সো এরকম কোনো ইনসাইট আপনার আছে কিনা, বা কিভাবে কিরকম হইতে পারে যদি একটু মানে বলেন আর কি, মানে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে। আমার পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশের সাইবার সিকিউরিটি ফিউচার মানে মোস্টলি প্রত্যেকটা রেশিও একটা জায়গায় পয়েন্টে মার্ক করতেছে, যেটা হচ্ছে যে বাংলাদেশ ইজ গ্রোয়িং অন সাইবার সিকিউরিটি। বাট ইন এ সেন্স আমাদের বাংলাদেশে গার্বেজ রিসোর্স অনেক বেশি জেনারেট হচ্ছে। এই স্পেসিফিক পয়েন্টটার কারণে লন্ডনে এখন যেটা হয়েছে স্পেসিফিকলি, আমরা এখন বর্তমানে যেটা শুনতেছি, লন্ডনে কিন্তু সাইবার সিকিউরিটির চাকরির খুবই অভাব পড়তেছে। বাইরে থেকে শোনা যায় না, বাট অ্যাকচুয়ালি লেভেলের যে যারা ওইখানে রেসিডেন্ট আছে অথবা যারা ওইখানে অন্য দেশ থেকে গিয়ে আছে, ওরা মোস্টলি সাইবার সিকিউরিটি চাকরির উদ্দেশ্যে গেলে ওইখানে চাকরিটা পাওয়াটা খুবই টাফ হয়ে যাচ্ছে। হিউজ কম্পিটিশন চলতেছে। আর বাংলাদেশের ক্ষেত্রেও তো কম্পিটিশন চলে, বাট এই কম্পিটিশন রেশিওটা খুবই বাড়বে। আর এই কম্পিটিশন রেশিওটার মেইন মানে ইন পয়েন্টের জায়গাটা হচ্ছে এই
গার্বেজ লার্নার গুলা যারা যেটা করতেছে যে, যেমন ধরেন আমি এর আগেও কয়েকটা জায়গায় সিমিলার কথাটাই বলছি। ওরা যেটা করে, ওরা না ভাই একটা স্পেসিফিক পয়েন্টে ফোকাস দিয়ে কখনো যায় না, ওরা মাল্টিপল পয়েন্টে ফোকাস দেয়। যখন ওদেরকে অথরিটি স্যালারির কথা আস করে, ওরা মাল্টি পয়েন্টের স্যালারি না, সিঙ্গেল থেকেও তার অর্ধেক পয়েন্টের স্যালারি এক্সপেক্ট করে ওইটা বলে আসে। যখন একবার একটা এইচআর অথবা যখন একবার একটা ম্যানেজমেন্ট বুঝতে পারে যে আমি একটা রিসোর্স 20,000 টাকায় পাবো, আমি আরেকটা রিসোর্স কেন 60,000 টাকা হায়ার করব, ওই টাকায় তো আমি তিনটা রিসোর্স পেয়ে যাব। তিনটা ভাই, হ্যাঁ। হ্যাঁ, তো ওই স্পেসিফিক পয়েন্টটা বাংলাদেশে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, বিশ্বাস করেন ভাই। আমার দেখা মতে বাংলাদেশ বাংলাদেশে এখন সাইবার সিকিউরিটি সবচেয়ে লোয়েস্ট পেইং জবের মধ্যে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। মার্কেটের মধ্যে এটা হবে আনটিল দ্যাট ইজ ট্রু। মার্কেটের মধ্যে এটা কন্টিনিউয়াসলি আগামী 5-6 বছরে যদি আমরা নিজেদেরকে ইভলভ না করতে পারি, গার্বেজ লার্নারদেরকে শর্ট আউট করে তাদেরকে প্রপার একটা লার্নিং স্ট্যান্ডার্ডে দাঁড় করাতে পারি, আই থিংক আমরা এমন একটা জাতি, এমন একটা ফিউচার জেনারেশন তৈরি করব সাইবার সিকিউরিটির। এই ফিউচার জেনারেশনটা বাংলাদেশের সাইবার সিকিউরিটিকে টপে নিয়ে যাওয়ার বদলে এই পুরো ইকোনমিটাকে কলাপস করাবে আর কি। এখন কয়েকটা পয়েন্টে চিন্তা করলে দেখা যায়, যেমন হচ্ছে যে কয়েকটা প্ল্যাটফর্ম, যেমন ইন্টিগ্রিটিতেও হচ্ছে যে আমি রিসেন্টলি কয়েকটা জায়গায় ফোকাস করছি যে বাংলাদেশিদের রিপোর্ট দেখলে ওরা অ্যাভয়েড করার ট্রাই করে ভাই। কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামও সিমিলার করে যে বাংলাদেশিদের রিপোর্ট দেখলে ওরা অ্যাভয়েড করার ট্রাই করে, ওরা রিপোর্টটাকে অ্যাকসেপ্ট করতে চায় না, একটা দুইটা কথা বলা দেওয়া যায়, কজ বাংলাদেশ থেকে এত গার্বেজ রিপোর্ট গেছে। রিমোট জবের ক্ষেত্রে আমি যেটা দেখছি যে রিমোট জবের ক্ষেত্রে বাঙালিদের কেউ নিতে চায় না। বাঙালিদের না নেওয়ার উদ্দেশ্য এটাই। অনেকে যেটা করে যে আমি বাংলাদেশে আমার নিজের প্রেক্ষাপটে কয়েকটা পয়েন্টে দেখা, ইভেন এমন রিসোর্স যাকে হচ্ছে ধরেন আমি তো টাকা না দিয়েও রাখবো না, এরকম একটা রিসোর্স অন্য আরেকটা ভালো ছাত্রকে টাকা দিয়ে ওরা হচ্ছে ওই যে ইয়া হয় না, টেকনিক্যাল ইন্টারভিউ হয় না, যেখানে সিটিএফ খেলতে হয় নিজের প্রুভিং করার জন্য রিমোট জবসে, ওই টেকনিক্যাল ইন্টারভিউ পাস করেও জবে ঢুকে আরামসে জব করতেছে। এই স্পেসিফিক শর্টিং আউট না করতে পারার কারণে রিমোট জব প্যাথটা বাংলাদেশের জন্য ক্লোজ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি। সো আসলে ওই যে যেটা কনসার্নের বিষয়, যে সঠিক লার্নিংটা না হলে আলটিমেটলি একটা ব্রিচ জাস্ট আউট হওয়ার সম্ভাবনা বেশি আর কি। সো আমাদের আসলে এখান থেকেই সতর্ক হওয়া উচিত। সো বেসিক্যালি আমাদের পডকাস্ট বলেন বা আমাদের অ্যাক্টিভিটি বলেন, যাই কিছু সাইবার সিকিউরিটি নিয়ে, তো আমাদের মেইন কনসার্নই হচ্ছে সঠিক লার্নিংটা এবং সঠিক গাইডলাইনটা যাতে সবাই পায়। আদারওয়াইজ আসলে বাংলাদেশে হিউজ পরিমাণ ইয়ে আছে, এটা কি বলে, মানে টেকনিক্যাল বলি আর ওভারঅল বলি, নলেজেবল পার্সন আসলে আছে এবং তারা আসলে চুপে চাপে থাকে, ঠিক আছে। তো তারা অত একটা মানে বেশি একটা কথা টথা বলে না, বাট এটার কারণে তাদের লাভ হইতেছে, কিন্তু আলটিমেটলি কিন্তু নেক্সট জেনারেশনটি ক্ষতি হইতেছে। তো তারা যদি সঠিক লার্নিংটা যদি একটু পলায়নটা একটু শেয়ার টেয়ার করতো, তাহলে কিন্তু আর একটু বেটার গাইডলাইন পাইতো। So, এখন হচ্ছে মার্কেটটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড একটা মার্কেট হয়ে গেছে, মানে সব জায়গা থেকে সাইবার সিকিউরিটি কিছু এলে সাইবার সিকিউরিটিতে, ফেসবুক হ্যাকিংও সাইবার সিকিউরিটির মধ্যে নিয়ে আসছে। আরও মানে হিউজ পরিমাণ অবস্থা, এবং বিভিন্ন কোর্সগুলো 200 টাকা 300 টাকা দিয়ে অনেক কোর্স পাওয়া যাইতেছে। তো এই জিনিসটা আসলে পুরো জিনিসটা ধ্বংস করে দিচ্ছে। এবং যেটা আপনি মানে ইনসাইট দিলেন যে ইন জেনারেল জব আর হচ্ছে সাইবার সিকিউরিটি জব দুইটা আসলে সেম একটা ইয়াতে চলে আসতেছে লেভেলে। সো এটা আসলে বিশাল একটা ক্ষতির কারণ। কারণ সাইবার সিকিউরিটি জিনিসটা হচ্ছে একটা স্পেশালাইজড ফিল্ড। এটাতে যে পরিমাণ মাইন্ডসেটের দরকার, যে পরিমাণে স্কিল সেটের দরকার, পরিশ্রমের দরকার, এই জিনিসটা যদি প্রপারভাবে না করা হয়, আলটিমেটলি জিনিস তো আউটপুট আসবে না। তো আউটপুট, প্রপার আউটপুট না আসলে আমরা আলটিমেটলি আবার পৃথিবী থেকে পিছিয়ে পড়ে যাবো, স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবো না। সো যেটা বললেন এটা হওয়ার সম্ভাবনা আমার কাছেও এরকমই মনে হয়, যে প্রপার যদি সঠিক গাইডলাইন না থাকে দেন একটা সম্ভাবনা আছে খারাপ কিছু হওয়ার। সো মাহের, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম এবং আপনার নলেজ শেয়ারিংয়ের জন্য। সো অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার পার্সোনাল যদি কোনো কিছু থাকে গাইডলাইন বা কোনো কিছু শেয়ার করার, সো আফটার দ্যাট উইল বি এন্ড। সো ইফ ইউ হ্যাভ সামথিং টু সে। থ্যাংক ইউ হৃদয় ভাই ফর হ্যাভিং মি। অডিয়েন্সের মনে হয় না ওরকম ইয়া হবে, যেটা হচ্ছে যে বাংলা কথায় আমরা বেসিক্যালি যদি নিজের লার্নিংটাকে, নিজের স্কিলটাকে শার্পেনের দিকে বেশি ফোকাস দেই, এটা আমাদের জন্য ফিউচারে কাজে লাগবে। কারো পিছনে সময় নষ্ট না করে এখন হচ্ছে যে স্কিলটাতে ফোকাস দেওয়া বেটার। বাংলাদেশের সাইবার সিকিউরিটিটা অনেকটা বেটার ভাবে ইভলভ করবে।
আমি ২ টা পয়েন্ট বলি যে ১ম দিকে আমি বললাম যে সাইবার সিকিউরিটি কোলাপস হইতে পারে। আর সেকেন্ড একটা পয়েন্ট হচ্ছে কোলাপস হওয়ার মেইন রিজন হচ্ছে যে গার্বেজ লার্নার। গার্বেজ লার্নারকে সর্টিং আউট করে আমরা যদি নিজেদেরকে বেটার একটা রিসোর্স ক্রিয়েট করতে পারি, আমরা ভালো একটা জায়গায় জব ল্যান্ড করব। কারণ হচ্ছে অনেকগুলো অর্গানাইজেশন বর্তমানে হচ্ছে যে দেখা যায় বিভিন্ন ধরনের টেকনোলজি অ্যাডাপ্ট করতেছে, সাইবার সিকিউরিটির বিভিন্ন ধরনের টুল অ্যাডাপ্ট করতেছে। তাদের রিসোর্স লাগবে, 100% রিসোর্স লাগবেই। তো স্কিল আপ করে নিজেদেরকে যদি বেটার একটা অবস্থানে পৌঁছাইতে পারি, ওই জায়গায় আমরা সুন্দরভাবে পৌঁছায় যেতে পারবো। গার্বেজ লার্নার হলে আমরা নিজেদের ফিউচার যেরকম নষ্ট করলাম, অন্যরা একজনের ফিউচারটাও নষ্ট, এটাই হয়। রাইট, আলটিমেটলি ইকোনমিটাও নষ্ট করলাম। ইকোনমিটাও নষ্ট করে দিলাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক থ্যাংক ইউ রিদা থ্যাংক ভাই। ইউ ফর ইউর ভ্যালুয়েবল ওয়ার্ডস। তো ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো একটা এপিসোডে আবার দেখা হবে, আরও বেটার কিছু হয়তো আমরা শেয়ার করবো আর কি। তো টিল দেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন ভালো সবাই, থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।